হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। এদের ঝগড়া দেখে এবার রাধে নামের আরেক ব্যক্তি এগিয়ে এলো। তার চুলগুলো তেরে নাম ছবির রাধের মতো মাঝখানে সিথি করে কপালের ওপর নামিয়ে রাখা। উনি আবার সালমান খানের অনেক বড় এসি। রাধে সালমান খানের মতো অঙ্গভঙ্গি করে বলে উঠল, এই তোরা থামবি নাকি আমার ভাইগিরি দেখাবো? তোরা ভালো করেই জানিস, একবার जो मैं कमिटमेंट कर दिया उसके बाद मैं खुद की भी नहीं सुनता। মদনা বলে উঠল, ভাই দ্বিতীয়বার কমিটমেন্ট করলে কি করেন? दूसरी बार कमिटमेंट कर दिया तो मैं मेरी बाप की भी नहीं सुनता। আর তৃতীয়বার? और तीसरी बार कमिटमेंट कर दिया तो कोई मेरी नहीं सुनता। রাধের ডায়লগবাজি দেখে নীলা উৎসাহ নিয়ে বলল, ওয়াও, क्या बात ভাইয়া, আপনি তো সত্যিই সালমান খানের মতোই ডায়লগ বললেন। নীলার প্রশংসায় রাধে যেন খুশিতে ডগমগ হয়ে তালগাছের মাথায় উঠে গেল। নীলা আবারও বলল, ভাইয়া, আমার হাতটা একটু খুলে দিবেন? না মানে আপনার জন্য একটু তালি বাজাতাম। রাধে যেন আরও ফুলে বেলুন হয়ে গেল। তাড়াতাড়ি করে নীলার কাছে এসে হাতের বাঁধন খুলে দিতে দিতে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন নয়। নীলার হাত খুলে দিলে নীলা জোরে জোরে তালি বাজিয়ে বলল, ওয়াও, অনেক ভালো করেছেন আপনি। আরও কিছু করে দেখান না, আসলে সালমান খান আমার অনেক পছন্দ। রাধে আনন্দে গদগদ হয়ে বলল। হ্যাঁ হ্যাঁ এখনই করছি। রাধে সালমান খানের আরও ডায়লগবাজি করে দেখালো। নীলা এবার বলল, ভাইয়া, আমি একটু আমার ফোনটা পেতে পারি? না মানে আপনাদের সবার সাথে একটু সেলফি নিতাম। আপনি জানেন আজকাল ফ্রেন্ডগুলো এক নম্বরের হারামি। আমার কিডন্যাপ হওয়ার কথা মুখে বললে একদম বিশ্বাস করবে না, তাই একটু সেলফি তুলে নিতে চাই, যাতে ওদের দেখানো যায়। এতে করে কিন্তু আপনারাও ফেমাস হয়ে যাবেন, আপনাদের বিজনেসও অনেক পপুলার হয়ে যাবে। রাধে বোকার মতো নীলার কথায় রাজি হয়ে গেল। নীলার ফোনটা এনে দিলে নীলা একে একে সবার সাথে সেলফি তুলতে লাগলো। আর লোকগুলো দাঁত কেলিয়ে ওর সাথে সেলফি তুলছে। ওদের দেখে মনে হচ্ছে ওরা এখানে পিকনিক করতে এসেছে। নূর নীলার দিকে ইশারা করতেই নীলা সেলফি তোলার মাঝেই টুক করে আদিত্যের নাম্বারে একটা মেসেজ আর ওদের লোকেশন পাঠিয়ে দিল। আদিত্যের এদিকে পাগল প্রায় অবস্থা। ওর এঞ্জেলটাকে কোথাও খুঁজে পাচ্ছে না। টেনশনে হাত পা জমে যাচ্ছে ওর। তখনই ওর ফোনে নীলার দেওয়া মেসেজ আসলো। মেসেজটা দেখে ওরা তিনজন দ্রুত সেই লোকেশনে গেল। আর নূরেরা এদিকে সবার সাথে খাতির জমিয়ে নিয়েছে, যেন হারিয়ে যাওয়া ভাই বোনের মিলন হয়েছে। নূর ওদের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আমরা তো এখন আপনাদের বোন হয়ে গেছি, তাই না? তাহলে আমাদের ছেড়ে দিন না, আপনাদের দুলাভাইরা চিন্তা করছে তো। বদনা বলে উঠল, মাফ কইরা বয়েন, এই কাম করতে পারবো না। আমগো বস অনেক ভয়ঙ্কর, তোমাকে ছাড়া দিলে আমাকে জানি মাইরা ফেলাইব, সে খুব ভয়ঙ্কর। বদনার কথায় নূর ভয়ে শুকনো ঢোক গিল। না জানি ওদের বস সত্যিই কত ভয়ঙ্কর। তখনই মদনা বলে উঠল, ভাই এই দেও বস আইতে আছে। মদনার কথা মতো নূরেরা মাথা তুলে এদিক ওদিক তাকাচ্ছে বসকে দেখার জন্য, কিন্তু কোথাও দেখতে পেল না ওরা। নূর মদনার দিকে তাকিয়ে বলল, কোথায় আপনার বস? দেখি না তো। এই যে আমি এখানে, নিচের দিকে তাকান। বসের কণ্ঠ শুনে নূরেরা নিচের দিকে তাকিয়ে দেখলো 3 ফুট লম্বা একজন লোক দাঁড়িয়ে আছে। নূর অবিশ্বাস্য কণ্ঠে বলল, আপনি ওদের বস? হ্যাঁ, আমি ওদের বস। আমি হলাম দা ভয়ঙ্কর ছোট ডন। এবার আর নিজেদের হাসি আটকাতে পারল না ওরা। তিনজনই অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে একজনের ওপর আরেকজন গড়িয়ে পড়ছে ওরা। লাইক সিরিয়াসলি, এটা আবার ডন? বেচারা ডন ভেবাচাকা খেয়ে গেল। নিজের দাপট প্রমাণ করার জন্য আরও রাগী ভাব দেখিয়ে বলল, এই তোমরা হাসছো কেন? আমি কিন্তু সত্যি অনেক ভয়ঙ্কর। এই দেখো, আমার কাছে গানও আছে। কথাটা বলে বস তার মতোই একটা পিচি ডুপ্লিকেট গান বের করলো। সেটা দেখে ওদের হাসি থামার বদলে আরও বেড়ে গেল।
হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। নীলা হাসতে হাসতে বলতে লাগলো, ব্যাস ব্যাস, আর বললেন না, মরে গেলাম হাসতে হাসতে। ডন বেচারা নিজের দাপট প্রমাণ করার আরও কিছু চেষ্টা করতে লাগলো, তবে যত চেষ্টা করছে ওদের হাসি ততই বেড়ে যাচ্ছে। এবার বেচারা ডন কেঁদেই ফেললো, হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলল, এমন করো কে? একটু ভয় পাও না আমারে, এক চিমটি তো ভয় পাও, প্লিজ প্লিজ। বেচারা কান্দা দেখে ওরা অনেক কষ্টে নিজেদের মুখ চাপলো, কিন্তু 5 সেকেন্ড যেতে না যেতেই আবারও ওরা অট্টহাসিতে ফেটে পড়ল, যেন ওদেরকেও লাফিং গ্যাস দিয়ে দিয়েছে। তখনই ওখানে আদিত্যরা চলে এলো। নূরদের এভাবে হাসতে দেখে আর এখানকার পরিবেশ দেখে ওরা ভ্যাবাচাকা খেয়ে গেল। ওরা বুঝতে পারছে না ওদের কিডন্যাপ হয়েছে নাকি এখানে ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিচ্ছে। আদিত্যরা ওদের কাছে এগিয়ে গেল। আদিত্যদের দেখে নূরেরা ওদের হাসি থামালো। আদিত্য ওদের কাছে এগিয়ে যেতে নিলেই বদনা এসে ওদের থামাতে গেলেই আদিত্য এক চড় মেরে দিল। বেচারা বদনার চাঁদি ঘুরে উঠল, সে ঠাস করে নিচে পড়ে গেল। বদনার অবস্থা দেখে বাকিদের ভয়ে মুতে দেওয়ার দফা। আদিত্য দ্রুত গিয়ে নূরের বাঁধন খুলে দিয়ে 2 হাতে মুখটা ধরে বলল, ঠিক আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আবির আর বিহান এসে আয়াত আর নীলার বাঁধন খুলে দিল। আদিত্য ওই লোকগুলোদের দিকে রাগি চোখে তাকিয়ে তেড়ে যেতে লাগলো। বেচারারা তো আগেই ভয়ে জড়সড় হয়ে আছে। নূর আদিত্যের হাত ধরে ওকে আটকে দিয়ে বলল, থাক, ওদের মেরো না, ওরা এতটাও খারাপ না, একটু বুদ্ধি কম আর কি। আদিত্য ভ্রুকুসকে নূরের দিকে তাকালো। কিডন্যাপারের জন্য এত দরদ দেখে একটু অবাক হচ্ছে ও। যাই হোক, শেষমেশ আর মারল না। ওরাও আদিত্যের কাছে মাপ চেয়ে তওবা করলো, আর কখনো এমন কাজ করবে না। তারপর আদিত্যরা ওদের নিয়ে চলে গেল। রিসর্টে ফিরে এসে সবাই যার যার রুমে চলে গেল। আদিত্য আর নূরও ওদের রুমে ঢুকলো, তবে নূর খেয়াল করলো আদিত্য ওর দিকে তাকাচ্ছেও না, কথাও বলছে না। আদিত্যের কঠিন হয়ে থাকা মুখমণ্ডল দেখে নূর বুঝতে পারছে আদিত্য প্রচুর রেগে আছে। রেগে থাকারই কথা, ওরা কাজই এমন করেছে, কিন্তু এখন হিরোর রাগ ভাঙাবে কেমন করে? আদিত্য ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ঘড়ি খুলছে, তখনই নূর গিয়ে পেছন থেকে আদিত্যকে জড়িয়ে ধরে অপরাধী কণ্ঠে বলল, সরি সরি, আর কখনো এমন হবে না, সত্যি বলছি, প্লিজ মাফ করে দাও, কথা বলো আমার সাথে। নূরের সরির খুব একটা প্রভাব পড়ল না আদিত্যের উপরে। আদিত্য নূরের হাত ছাড়িয়ে চলে যেতে নিলেই নূর আদিত্যের হাত ধরে আবারও বলে উঠল, প্লিজ, সরি তো, প্লিজ মাফ করে দাও না। আদিত্য এবার চোয়াল শক্ত করে নূরের 2 কাঁধ শক্ত করে ধরে হালকা ঝাঁকিয়ে রাগী কণ্ঠে বলল, হোয়াট সরি? হ্যাঁ, হোয়াট সরি? সরি বলেই সব খতম হয়ে গেল? তুমি কি এখনো সেই বাচ্চা নূর আছো যে কিছুই বুঝতে পারো না? তুমি জানো না যে তুমি 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল হলে আমার জান বেরিয়ে যায়? তুমি জানো তোমাকে না দেখে কি অবস্থা হয়েছিল আমার? এই 3টা ঘন্টা দম বন্ধ করছিল আমার জন্য। আজ ওই লোকগুলো যদি সত্যিকারের খারাপ লোক হতো তাহলে কি হতে পারতো তোমাদের সাথে ধারণা আছে তোমার? সে কথা ভাবতে আমার রুহু কেঁপে ওঠে, কিন্তু তুমি কি করে বুঝবে? তুমি বুঝলে বারবার আমার সাথে এমন করতে না। তোমাকে আমি মানা করেছিলাম না যে বাইরে কোথাও যাবে না? তাহলে কি এমন জরুরি কাজে তোমাদের যেতে হলো বলো? নূর কাঁদো কাঁদো গলায় কিছু বলতে যাবে তার আগেই আদিত্য ওকে থামিয়ে দিয়ে বলে উঠল, থাক, তোমার এই সিলি স্কিল শোনার ধৈর্য নেই আমার মাঝে, তুমি থাকো তোমার মতো। কথাটা বলেই আদিত্য নূরকে ছেড়ে দিয়ে কাপড় চোপড় নিয়ে হনহন করে ওয়াশরুমে ঢুকে গেল। আর নূর দাঁড়িয়ে থেকে নীরবে কাঁদতে লাগলো। তারপর নিজের চোখ মুছে মনে মনে বলল, শুধু ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদলে কাজ হবে না, আমাকে আমার হিরোকে মানাতে হবে। রাগিয়েছি যখন আমি, তখন আমি রাগ ভাঙাবো। নূর মনে মনে কিছু প্ল্যান করে নিল। 10-15 মিনিট পর আদিত্য ওয়াশরুম থেকে বের হলো। রুমে ঢুকতেই থমকে গেল আদিত্য। নূর একটা লাল রঙের পাতলা জর্জেট শাড়ি পরে দাঁড়িয়ে আছে। শাড়িটা একটু সিনেমার নায়িকাদের মতো আবেদনীয়ভাবে পরেছে। স্লিভলেস ব্লাউজের ওপর পাতলা শাড়ির নিচে ফর্সা মেদহীন পেট আর নাভি দৃশ্যমান। নূরের এমন আবেদনময়ী অবতার দেখে আদিত্যের নেশা জাগলেও রাগের সামনে সেটাকে সে বাইরে আসতে দিল না। আদিত্য অন্যদিকে তাকিয়ে নূরের সামনে দিয়ে
নূরকে পুরোপুরি ইগনোর করে চলে যেতে লাগলো। তবে নূর এত সহজে হার মানার পাত্রী নয়। আজ তো যে করেই হোক সে তার হিরোকে মানিয়েই ছাড়বে। তাই নূর আদিত্যের হাত ধরে টান দিয়ে নিজের কাছে আনলো। তারপর দুই হাতে আদিত্যের গলা জড়িয়ে ধরে মায়াবী হেসে গেয়ে উঠল। सोना कितना सोना है, सोना जैसा तेरा मन, सुन जरा सुन क्या कहती है दीवानी दिल की धड़कन, तू मेरा तू मेरा तू मेरा तू मेरा तू मेरा हीरो नंबर वन। सोना कितना सोना है, सोना जैसा तेरा मन, सुन जरा सुन क्या कहती है दीवानी दिल की धड़कन, तू मेरा तू मेरा तू मेरा तू मेरा तू मेरा हीरो नंबर वन। আদিত্য ভাবলেশীনভাবে নূরের হাত নিজের গলা থেকে ছাড়িয়ে চলে যেতে লাগলো। নূর আবারও আদিত্যের হাত ধরে আটকালো। আদিত্যের আগে পিছে ঘুরে ঘুরে নানান ভঙ্গিতে আদিত্যকে ছুঁয়ে গাইতে লাগলো। हीरो तू मेरा हीरो है, विलियन जैसा कम ना कर, सपने की इस रानी को ऐसे तू बदनाम ना कर, दीवानी यार कहता है प्यार अच्छा नहीं दीवानापन, तू मेरा तू मेरा तू मेरा तू मेरा तू मेरा हीरो नंबर वन। আদিত্য ভেতরে ভেতরে ঠিকই নূরের কাজকর্ম এনজয় করছে, তবে ওপরে ওপরে রাগ দেখিয়ে আবারও চলে যেতে লাগলো। নূর এবার আদিত্যকে ধাক্কা দিয়ে সোফায় বসিয়ে দিল। তারপর নিজে ওর কোলে বসে হাতের দুই আঙ্গুল দিয়ে আদিত্যের বুকের ওপর হাঁটার মতো করে কিছুটা আবেদনময়ী ভঙ্গিতে গেয়ে উঠল। अंदर कितनी गर्मी बाहर कितनी सर्दी है, तूने बदले मेरी हालत कैसी कर दी है, दिल में बसा ले अपने बना ले यूं ना बड़ा मेरी उलझन, दिल में बसा ले अपना बना ले यूं ना बड़ा मेरी उलझन, तू मेरा तू मेरा तू मेरा तू मेरा तू मेरा हीरो नंबर वन। আদিত্য আর মিথ্যা রাগ দেখাতে পারল না। এবার নিজেও মুচকি হেসে নূরকে কোলে নিয়ে উঠে দাঁড়িয়ে ঘুরে ঘুরে গেয়ে উঠল। सोना कितना सोना है, सोना जैसे तेरा मन, सुन जरा सुन क्या कहती है दीवानी दिल की धड़कन, मैं तेरा मैं तेरा मैं तेरा मैं तेरा मैं तेरा हीरो नंबर वन, मैं तेरा मैं तेरा मैं तेरा मैं तेरा मैं तेरा हीरो नंबर वन। গান গাইতে গাইতে আদিত্য নূরকে কোলে নিয়ে বিছানার দিকে এগুলো। নূর মুচকি হেসে আদিত্যের বুকে মুখ গুঁজল। আদিত্যরা সবাই পরের দিনই আবার ঢাকায় ব্যাক করলো। ঢাকায় আসার এক সপ্তাহ পার হয়ে গেছে। সবাই আবার যার যার লাইফে ব্যতিব্যস্ত হয়ে গেছে। নূর আর আদিত্যের লাইফ দেখতে গেলে ঠিকই চলছে, তবে ইদানিং নূর একটা জিনিস খেয়াল করেছে। আদিত্য আজকাল কেমন যেন বদলে গেছে। আজকাল অনেক দেরি করে বাসায় ফেরে, সকালেও অনেক সকাল সকাল অফিসে চলে যায়। নূরকে আজকাল বেশি সময়ই দেয় না আদিত্য। তবুও নূর এটা নিয়ে বেশি মন খারাপ করে না, কারণ ও বোঝে আদিত্যের অনেক বড় বিজনেস, কাজের চাপ হয়তো বেশি হয়ে গেছে, তাই হয়তো সময় দিতে পারে না। তবে আদিত্য সময় দিতে না পারলেও নূরের কেয়ারে কোনো কমতি রাখে না। অফিসে থাকলেও সবসময় নূর খেয়েছে কিনা সে খোঁজখবর রাখে, আর সার্ভেন্টদের বলে রেখেছে নূর খাওয়া দাওয়া গাফেলাতি করলে তাকে যেন ফোন দিয়ে জানিয়ে দেয়। আজ শুক্রবার সকাল 8টার দিকে নূরের ঘুম ভাঙল। নূর আড়মোড়া ভেঙে চোখ খুলে তাকালো, তবে চোখ খুলে রোজকার মতো আদিত্যকে চোখের সামনে দেখতে না পেয়ে মুখটা মলিন হয়ে গেল নূরের। নূর উঠে বসে এদিক ওদিক তাকিয়ে দেখল, না আদিত্য কোথাও নেই। তাহলে আদিত্য অফিসে চলে গেছে? কিন্তু আজ তো শুক্রবার, ছুটির দিন, তাহলে কোথায় গেল? নূর মলিন মুখে পাশে তাকাতেই ছোট্ট টেবিলের ওপর পেপার ওয়েটের নিচে একটা ছোট্ট চিরকুট দেখতে পেল। নূর চিরকুটটা হাতে নিয়ে দেখল আদিত্যর লেখা চিরকুট। আদিত্য লিখেছে, সরি অ্যাঞ্জেল, একটা জরুরি কাজের জন্য সকাল সকাল আসতে হয়েছে, তাই তোমাকে ডাকিনি। প্লিজ রাগ করো না, আর ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিও। আমি দুপুরের দিকেই মিটিং শেষ করে চলে আসব। নূর মুচকি হেসে চিরকুটটা ঠোঁটের ওপর চেপে ধরে চুমু খেলো। মনে মনে খুব খারাপ লাগছে ওর। ইস, একটু সকাল সকাল উঠলে হিরোকে দেখতে পেতাম। এত ঘুম কেন আমার চোখে? নূর প্রতিদিন সকাল সকাল ওঠার জন্য অ্যালার্ম দিয়ে রাখে, কিন্তু সেই অ্যালার্ম কখনো বাজে না। আর এর কারণ যে আদিত্য তাও জানেও।
আদিত্য রোজই ওর অগোচরে অ্যালার্ম বন্ধ করে দেয় যাতে নূরের ঘুম না ভাঙে। তাই নূরও সকাল সকাল উঠতে পারে না। আদিত্য ওর কত কেয়ার করে আর ও কিছুই করতে পারে না ওর জন্য। এসব ভাবতে ভাবতে নূর একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে ফ্রেশ হতে চলে গেল। দুপুরের দিকে নূর অধীর আগ্রহে বসে আছে ড্রয়িং রুমে। আদিত্য বলেছিল দুপুরের দিকে আসবে, তাই নূর বসে অপেক্ষা করছে। আদিত্য আসলে তারপর একসাথে খাবে, সেই আশায় বসে আছে নূর। দুপুর 2টো বেজে গেল, তবুও আদিত্য এখনও আসছে না। নূর আদিত্যের খবর জানতে ওর নাম্বারে ফোন দিল, তবে ফোন রিসিভ হলো না। নূরের একটু চিন্তা হচ্ছে। আদিত্য হাজার ব্যস্ততার মাঝেও সবসময় ওর ফোন রিসিভ করে, তাহলে আজ রিসিভ করলো না কেন? সব ঠিক আছে তো? এসব ভাবনায় নূরের কেমন অস্থির লাগতে লাগলো। দেখতে দেখতে 3টা বেজে গেল, তবুও আদিত্যের আসার নাম নেই। নূর আবারও ফোন দিল, কিন্তু এবারও ফোন রিসিভ হলো না। নূরের আবারও চিন্তা হতে লাগলো। নূর ভাবলো একবার বিহানকে ফোন করে দেখা যাক ওরা কোথায় আছে। তখনই হঠাৎ নূরের ফোনে আদিত্যের মেসেজ এলো। সরি অ্যাগেইন অ্যাঞ্জেল, আমার কাজের চাপ বেশি, তাই আস্তে আস্তে রাত হয়ে যাবে। তুমি প্লিজ খেয়ে নিও। একদম না খেয়ে থাকবে না কিন্তু। আমি কিন্তু সার্ভেন্টদের কাছে খবর নেব, আর যদি শুনেছি তুমি খাওনি তাহলে কিন্তু তোমার না খাওয়ার শাস্তি ওরা পাবে। তাই ওদের চাকরি বাঁচাতে হলেও তুমি টাইম মতো খেয়ে নেবে। ওকে বাই। নূর দ্রুত মেসেজ ওপেন করে দেখলো সেখানে লেখা আছে। মেসেজটা পড়ে নূর একটু স্বস্তি পেলেও কিছুটা মন খারাপও হলো ওর। কত আশা করে বসেছিল আদিত্য আসলে একসাথে খাবে, কিন্তু সে তো আসবেই না। নূরের খাওয়ার ইচ্ছাটাই মরে গেল। তবুও আদিত্যর ধমকি অনুযায়ী বেচারা সার্ভেন্টদের চাকরি বাঁচাতে নূর অনিচ্ছুকভাবে অল্প করে কিছু খেয়ে নিল। এভাবে দেখতে দেখতে আরও 2 সপ্তাহ কেটে গেল। আদিত্য এখন আগের থেকে আরও বেশি বদলে গেছে। আদিত্য এখন প্রায় নূর ঘুম থেকে ওঠার আগেই চলে যায়, আবার রাতে ফিরতে ফিরতে নূর ঘুমিয়ে পড়ার পরে ফিরে। আজ একটা সপ্তাহ হলো আদিত্যকে সরাসরি দেখতে পায় না নূর। শুধু আদিত্যের খুলে রাখা কাপড় চোপড় দেখে বুঝতে পারে আদিত্য এসেছিল। নূর অনেক চেষ্টা করে, রাতে অনেকক্ষণ জেগে থাকে আদিত্যের বাসায় ফেরার আশায়। তবুও একটা সময় অবাধ্য চোখজোড়া বন্ধ হয়ে আসে নূরের। আবার সকালে ওঠার জন্য অ্যালার্ম দিয়ে রাখলে সেটাও আদিত্য বন্ধ করে রাখে, যার কারণে সকালেও আদিত্যকে দেখা হয় না ওর। এখন আর নূরের জন্য কোনো চিরকুটও রেখে যায় না আদিত্য। সারাদিন একবার ফোনও করে না, আর নূর ফোন করলেও ফোন ধরে না, শুধু একটা মেসেজ পাঠিয়ে দেয়, আমি ব্যস্ত আছি, খেয়ে নিও। ব্যাস এতটুকুই। নূরের এখন প্রচুর খারাপ লাগে। যতই মনকে বোঝানোর চেষ্টা করুক যে আদিত্য হয়তো সত্যি ব্যস্ত তাই এমন করছে, তবুও অবুঝ মনটা আজকাল এসব বুঝতে চায় না। তার খুব খারাপ লাগে। না চাইতেও নানান খারাপ চিন্তা ভাবনা তার মন মস্তিষ্কে এসে ভর করে। নূরের ভয় হয় ওর হিরোটা কি সত্যি বদলে গেছে। তার কি আর আমার প্রতি আর কোনো অনুভূতি নেই? সে আমার ওপর তিক্ত হয়ে গেছে, তাই কি সে এমন আমার থেকে দূরে দূরে সরে যাচ্ছে? এসব ভেবে ভেবে নূরের হাত পা ঠান্ডা হয়ে আসে। আবার সে নিজেই নিজেকে বুঝ দেয়, না না, এমন কিছুই না। তুইও না কি সব ফালতু চিন্তা নিয়ে থাকিস। এমনটা কখনোই হবে না। আমার হিরো আমাকে অনেক ভালোবাসে। সে নিশ্চয়ই ব্যস্ততার কারণে এমন করছে, আর কিছুই না। তুই একদম উল্টো পাল্টা ভাববি না। এসব নানান কথা বলে মনকে বোঝানোর চেষ্টা করলেও সেটা কতটুকু কার্যকরী হয় সেটা জানা নেই নূরের। রাত 10টা। যথারীতি আদিত্য এখনও বাসায় ফেরেনি, তবে আজ নূরও পণ করে নিয়েছে সে আজ আদিত্য না আসা পর্যন্ত কিছুতেই ঘুমাবে না। নূর আজ শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে বসে আছে আদিত্যের জন্য। আজ সে নিজের হাতে ডিনার বানিয়েছে আদিত্যের জন্য। যদিও আদিত্য ওকে কিচেনের ধারে কাছেও যেতে মানা করেছে, তবুও আজ নূর আদিত্যের কথা না মেনেই এ কাজ করেছে। নূর টেবিলের সব খাবার সুন্দর করে সাজিয়ে রেখে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। আদিত্য আসলে তারপর একসাথে খাবে। নূর বসে টিভি দেখছে আর বারবার চা খাচ্ছে যাতে ওর ঘুম না ধরে। বসে থাকতে থাকতে 11টা বেজে গেল। আদিত্য এখনও আসছে না। নূর 2বার ফোন দিয়েছে, কিন্তু বরাবরের মতো ফোন রিসিভ করেনি আদিত্য।
নূরের এতক্ষণের উৎসাহ ধীরে ধীরে চুপসে এলো। তবে মনোবল হারালো না নূর, বসেই রইল আদিত্যের জন্য। সার্ভেন্টরা অনেকবার নূরকে এসে অনুরোধ করে গেছে নূরকে খাবার খেতে, বলেছে সে খাবার না খেলে আদিত্য তাদের চাকরি থেকে বাদ দিয়ে দিবে। তবে নূর আজ কোনো কথাতেই নড়বে না। সে আজ মনে মনে পণ করে নিয়েছে আদিত্য আসলে তবেই খাবে, না হলে খাবেই না। নূর সার্ভেন্টদের বলে দিয়েছে তারা যেন গিয়ে ঘুমিয়ে পড়ে। আর আবিরও কয়েকদিনের জন্য ঢাকার বাইরে গেছে একটা কাজে, তাই আপাতত সেও বাসায় নেই। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 12টার ঘন্টা বাজালো, তবুও আদিত্যের আসার নাম নেই। নূরের অবাধ্য চোখ জোড়ায় এবার রাজ্যের ঘুম নেমে আসছে। নূর অনেক চেষ্টা করেও তাকিয়ে থাকতে পারছে না। নূর না পেরে উঠে গিয়ে চোখে পানির ঝাপসা দিয়ে এলো। তবে 20 মিনিট যেতে না যেতেই নূরের চোখ আবারও ভারী হয়ে এলো। নূর কিছুতেই চোখ খুলে রাখতে পারছে না। তাহলে কি আজও সে তার হিরোকে দেখতে পাবে না? ভাবতেই নূরের ঘুম জড়ানো লাল চোখ জোড়া ভিজে উঠল। আর পারল না নূর, নিজের সাথে যুদ্ধ করে শেষমেশ ঘুমের কাছে হার মেনে সোফার উপরেই কাত হয়ে ঢলে পড়ল। চোখ বন্ধ করতেই নূরের চোখের পানিটুকু গাল বেয়ে গড়িয়ে পড়ল। রাত 1টার পরে আদিত্য বাসায় ফিরল। সারাদিনের কাজের ধকল আর ক্লান্তিতে নাজেহাল অবস্থা। ভেতরে ঢুকে ড্রয়িং রুমে নূরকে এভাবে সোফার ওপর শুয়ে থাকতে দেখে আদিত্য একটু চমকে গেল। আদিত্য টেবিলের দিকে তাকিয়ে দেখল টেবিলে খাবার সাজানো। আদিত্য যা বোঝার বুঝে গেল। আদিত্য দ্রুত পায়ে নূরের কাছে গিয়ে নূরের মুখের সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসল। নূরের চোখের পানির দাগ এখনও আছে। আদিত্যের বুকের ভেতর ধুক করে উঠল। আদিত্য নূরের গালে হাত বুলিয়ে মনে মনে ভাবল, আমি কি আমার অ্যাঞ্জেলটাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি? সারপ্রাইজ দেওয়ার চক্করে আমার অ্যাঞ্জেলটাকে আঘাত দিয়ে ফেললাম না তো? আদিত্য নূরের কপালে চুমু খেয়ে মনে মনে বলল, আজই শেষ শোনা, আর এমন হবে না। আমি আমার অ্যাঞ্জেলটাকে আর কাঁদতে দেব না। তারপর আদিত্য নূরকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। বেশি রাত হয় আদিত্য আর নূরকে খাওয়ার জন্য উঠালো না, না হলে আবার মাথা ব্যথা করবে ওর। সকাল 8:30টার দিকে নূরের ঘুম ভাঙল। নূর চোখ খুলে তাকিয়ে আজও আদিত্যকে পেল না। নূর মলির মুখে ধীরে ধীরে উঠে বসলো। ভীষণ কান্না পাচ্ছে ওর, আর নিজের উপর চরম রাগও লাগছে ওর। মরার যত ঘুম আমার চোখেই কেন আসে? কেমন বউ আমি! নিজের স্বামীর আগে ঘুম থেকে উঠে তাকে একটু দেখতেও পারি না, আবার সে আসার আগেই ঘুমিয়ে পড়ি। কেমন হতচ্ছাড়া বউ আমি! আমার স্বামী সারা দিন এত কষ্ট করে বাসায় ফেরে, আর আমি কিনা তার একটু সেবাও করতে পারি না। বউ নামের কলঙ্ক আমি। আমার কোনো যোগ্যতাই নেই আসলেই। এসব নানান কথা বলে নিজেকে বকতে লাগলো নূর। চোখ দুটো দিয়ে নীরবে পানি ঝরতে লাগলো। কিছুক্ষণ পর নিজেকে একটু সামলে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। তারপর মনমরা হয়ে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। তবে নিচে কোনো সার্ভেন্টকে দেখতে পেল না নূর। নূর ভ্রু কুঁচকে ভাবলো আজকে সব সার্ভেন্টগুলো গেল কোথায়? কাউকেই দেখতে পাচ্ছে না। হঠাৎ রান্নাঘর থেকে কিছু টুংটাং আওয়াজ শুনতে পেল নূর। নূর ভাবলো হয়তো কোনো সার্ভেন্ট হবে, তাই ধীর গতিতে রান্নাঘরের দিকে এগিয়ে গেল নূর। তবে রান্নাঘরের দরজায় এসেই চমকে গেল নূর। রান্নাঘরে অন্য কেউ না, বরং আদিত্য দাঁড়িয়ে আছে। আদিত্য একটা 3/4 প্যান্ট পরে খালি গায়ে দাঁড়িয়ে চুলায় কি যেন করছে। নূরের যেন নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। ও কি সত্যি আদিত্যকে দেখছে? তার মানে আদিত্য আজ অফিসে যায়নি? আজ এতদিন পরে আদিত্যকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ল নূর। নূর দৌড়ে গিয়ে পেছন থেকে আদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। আদিত্য বুঝতে পারছে নূরের এই কান্নার কারণ। আদিত্য মুচকি হেসে নূরের হাত ছাড়িয়ে ওকে সামনে আনলো। নূর সামনে এসে আবারও আদিত্যকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আদিত্য কিছু না বলে নূরকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর
নূর একটু শান্ত হয়ে আসলো, তবে এখনও ওভাবেই আদিত্যকে জড়িয়ে ধরে আছে। আদিত্য মুচকি হেসে বলল, কতক্ষণ এভাবে থাকবে, ছাড়বে না? নূর আদিত্যের বুকের মাঝে মাথা নাড়ালো, মানে সে ছাড়বে না। আদিত্য বলে উঠল। আরে বাবা, আমার পাস্তা পুড়ে যাচ্ছে তো। নূর আবারও আদিত্যের বুকের মাঝে থেকেই বাচ্চাদের মতো করে বলল, যাক পুড়ে। আদিত্য হালকা হাসলো, তারপর দুই হাতে নূরের মুখটা উপরে তুলে নূরের চোখের পানি মুছে দিয়ে আদুরে গলায় বলল। নূর দ্রুত মাথা দুই দিকে নেড়ে দুই হাতে আদিত্যের মুখটা ধরে বলে উঠল, আমার অ্যাঞ্জেলটাকে অনেক কষ্ট দেই, তাই না? আসলে আমি একটা পচা হাজবেন্ড, তাই না? না না, একদম না। তুমি পচা না, বরং আমি একটা পচা বউ। আমি বউয়ের কোনো দায়িত্বই পালন করতে পারি না। তোমার বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই। নূরের বাকি কথা শেষ করার আগেই আদিত্য তার অভিনব কায়দায় নূরের মুখ বন্ধ করে দিল। একটু পরে নূরের ঠোঁট ছেড়ে দিয়ে বলল, আর কখনো যেন এসব ফালতু কথা না শুনি আমি। সাদমান শাহরিয়ার আদিত্যের বউ হওয়ার সবচেয়ে বড় যোগ্যতা হলো তোমার এই নিষ্পাপ মন, যা অন্য কারো কাছে নেই, আর থাকলেও সেটা আমার জানার দরকার নেই, কারণ আমার বউ আমার কাছে সবচেয়ে প্রিয়, এমনকি আমার নিজের চেয়েও বেশি দামি সে, বুঝেছো? এখন কান্না বন্ধ করো, অনেক কান্নাকাটি হয়েছে, আর না, আমি এতক্ষণ সহ্য করেছি, আর সহ্য করতে পারবো না, তাই লক্ষ্মীমের মতো কান্না বন্ধ করে সুন্দর করে হাসি দাও। আদিত্যের কথায় নূর হালকা হাসলো, তারপর বলে উঠল, তুমি সকাল সকাল রান্নাঘরে কি করছো? আর সার্ভেন্টরা কোথায়? আদিত্য মুচকি হেসে বলল, আমি আজ সবাইকে ছুটি দিয়ে দিয়েছি, আজ শুধু বাসায় তুমি আর আমি থাকবো, আর কেউ না। আর হ্যাঁ, সকাল সকাল রান্নাঘরে এসেছি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাতে। নূর বলে উঠল, তোমার বানাতে হবে না, তুমি গিয়ে রেস্ট নাও, আমি নাস্তা বানাচ্ছি। একদম না, তোমাকে কিছু করতে হবে না, আজ আমি আমার অ্যাঞ্জেলের জন্য নিজের হাতে সব কিছু করব। আদিত্য নূরের কোমর ধরে উঁচু করে রান্নাঘরের সিঙ্কের উপর বসিয়ে দিয়ে বলল, কোনো কথা না বলে চুপচাপ এখানে বসো, আজকে তুমি তোমার হাজবেন্ডের কুকিং ট্যালেন্ট দেখবে। নূর মুচকি হাসলো। আদিত্য একটা কাঁটা চামচে ওর মাত্র রান্না করা পাস্তা থেকে 2 টুকরো পাস্তা চামচে গেথে নূরের মুখের সামনে ধরে বলল, খেয়ে দেখো তো কেমন হয়েছে। নূর মুচকি হেসে পাস্তাটা মুখে নিল। পাস্তা খেয়ে হাতের আঙ্গুল এমন করে বোঝালো অনেক ভালো হয়েছে। আদিত্য তৃপ্তির হাসি দিয়ে আবারও খাওয়াতে লাগলো। খাওয়াতে গিয়ে হঠাৎ পাস্তার একটু ঝোল নূরের থুতনি আর গলার নিচে পড়ল। নূর পাশ থেকে টিস্যু নিয়ে মুছতে গেলে আদিত্য বাধা দিয়ে নেশা ভরা চোখে তাকিয়ে বলল, মুছতে হবে না, এতক্ষণ তুমি খেলে, এবার আমার পালা। কথাটা বলে আদিত্য নূরের থুতনি আর গলার নিচের অংশে লেগে থাকা ঝোলটুকু জিহ্বা দিয়ে লেহন করে নিল। নূর শিহরণে আদিত্যের চুল খামচে ধরল। আদিত্য নূরের গলায় চুমু খেতে খেতে কানের কাছে এসে লো ভয়েসে বলল, মনে হচ্ছে এতটুকুতে ক্ষুধা মিটবে না, ক্ষুধা আরো বেড়ে যাচ্ছে। কথাটা বলে আদিত্য নূরকে কোলে তুলে নিল। তারপর নূরকে কোলে নিয়ে বেডরুমের দিকে এগুলো, আর নূর সবসময়ের মতো আদিত্যের বুকে মুখ গুজল। আজ সারাদিন নূরের অনেক ভালো কাটলো। আজ কতদিন পর আদিত্য ওকে সময় দিচ্ছে। সারাদিন আদিত্য বাসায় আছে। নূরকে নিজের হাতে খাইয়ে দেওয়া, ওকে নিয়ে গল্প করা, ওকে নিজের হাতে রেডি করা, সবই করেছে আদিত্য। বিকেল 4টার দিকে আদিত্য নূরকে নিয়ে বের হয়েছে। নূর জিজ্ঞেস করলে বলেছে ওর জন্য নাকি সারপ্রাইজ আছে, তাই নূরও আর কিছু বলেনি। এতদিন পর আদিত্যকে পাচ্ছে, এটাই তো অনেক। আদিত্য নূরকে নিয়ে একটা নতুন নির্মিত ভবনের সামনে এলো। নূর দেখলো ভবনের সামনে আরও অনেক লোক দাঁড়িয়ে আছে। ভবনের গেটের সামনে ফিতা টাঙানো আর ফুল দিয়ে সাজানো, যেমনটা কোনো জিনিসের উদ্বোধনের সময় থাকে। আদিত্য নূরকে নিয়ে ওখানে এসে দাঁড়াতেই সবাই তাকে সালাম দিতে লাগলো। নূর বুঝতে পারলো ওরা আদিত্যর স্টাফ। কিছুক্ষণ পর আদিত্য নূরের হাতে কেচি ধরিয়ে দিয়ে বলল, নাও ফিতাটা কাটো। নূর একটু অবাক হয়ে বলল, আমি? হ্যাঁ, তুমি নয়তো কে? এটা আমার নতুন ব্রাঞ্চ, তোমার হাতেই এটা উদ্বোধন করতে চাই, নাও কাটো। নূর একটু ইতস্তত করলেও আদিত্যের কথায় কেচি নিয়ে ফিতাটা কেটে দিল। ফিতা কাটতেই সবাই হাতে তালি বাজালো। আদিত্য এবার একটা পর্দার সামনে গিয়ে পর্দার রশিটা নূরের হাতে দিয়ে বলল, এখন এটা টান দাও। আদিত্যের কথা মতো নূর রশিটা টান দিতেই সামনের পর্দাটা 2 দিকে সরে গেল। পর্দা সরে যেতেই নূর আরও অবাক হয়ে গেল, কারণ এই ব্রাঞ্চটা নূরের নামে করা।
এটা দেখে নূর বিস্ময় ভরা চোখে আদিত্যের দিকে তাকালো। আদিত্য তখন মুচকি হেসে বলল, হ্যাঁ, এটা তোমার নামে। এই ব্রাঞ্চের কাজের জন্য এতদিন এত ব্যস্ত ছিলাম, আর তোমাকে সারপ্রাইজ দিব বলে কিছু বলিনি। নূর যেন স্তব্ধ হয়ে গেল। কেমন রিয়াকশন দেবে ভেবে পাচ্ছে না ও। গলা জড়িয়ে আসছে ওর। নূর কোনো রকমে নিজেকে সামলে আস্তে করে বলল, এক্সকিউজ মি প্লিজ। কথাটা বলে নূর দ্রুত ওখান থেকে সরে গিয়ে একটা কেবিনে ঢুকে পড়ল। কেবিনে ঢুকে মুখে হাত চেপে ধরে কেঁদে উঠল নূর। আদিত্য দ্রুত নূরের পিছে ছুটল। কেবিনে ঢুকে নূরকে এভাবে কাঁদতে দেখে আদিত্যর বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আদিত্য নূরকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে অপরাধী কণ্ঠে বলল, সরি সোনা, অনেকগুলো সরি। আমি জানি এই কয়দিনে আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি সত্যিই বলছি, আমি ইচ্ছে করে এমনটা করিনি। তোমার থেকে দূরে থাকা আমার জন্য সুখকর ছিল না, আমারও অনেক কষ্ট হয়েছে, কিন্তু কোনো উপায় ছিল না। অফিসের কাজ শেষ করে আবার এখানে আসতে হতো। এখানকার কাজের চাপ বেশি, তাই বাসায় যেতে যেতে দেরি হয়ে যেত। ব্যস্ততার কারণে তোমাকে ফোন করারও সময় পেতাম না, আর তুমি ফোন করলে আমি ইচ্ছে করেই ধরতাম না, কারণ তোমার মলিন কণ্ঠ শুনে আমি সহ্য করতে পারতাম না। তখন আমি দুর্বল হয়ে পড়তাম, তোমাকে সারপ্রাইজ দিতে পারতাম না। নূর এবার আদিত্যের দিকে ঘুরে আদিত্যকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, চাই না আমার কোনো সারপ্রাইজ, আর কখনো আমার সাথে এমন করবে না। জানো এই কয়দিনে কি অবস্থা হয়েছে আমার? মাথায় কত খারাপ খারাপ খেয়াল এসেছে। খবরদার আর কখনো এমন সারপ্রাইজ দিবে না আমাকে। আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমার শুধু তোমাকেই চাই, সব সময় তোমাকে আমার পাশে চাই, আর কিচ্ছু না, কিচ্ছু না। ওকে, আই প্রমিস আর কখনো এমন হবে না। এবার কান্না বন্ধ করো প্লিজ। নূর কিছুক্ষণ পরে একটু শান্ত হয়ে গেল। আদিত্য নূরের কপালে চুমু খেয়ে ওর হাত ধরে আবারও বেরিয়ে এলো। কার্তিক মাস পড়ে গেছে, আবহাওয়ায় হালকা ঠান্ডা প্রভাব পড়েছে। আজ দিনটাও কেমন মেঘলা মেঘলা। জানালা খুললেই উত্তরা বাতাসে শরীরে হালকা শীত শীত অনুভূতি হচ্ছে। শুক্রবার হওয়ায় আজ আদিত্য বাসায় আছে। নূর ড্রয়িংয়ে বসে টিভি দেখছে আর বোর হচ্ছে। আদিত্য সেই সন্ধ্যা থেকে রান্নাঘরে ঢুকেছে, বেরোনোর নাম নেই। আজকাল তার আবার একটু বেশি কুকিংয়ের শখ জেগেছে। সময় পেলেই কিছু না কিছু বানিয়ে নূরকে খাওয়াবে। তবে তার করার নির্দেশ নূর যেন রান্নাঘরে না যায়, আর এই জন্যই নূরের বিরক্ত লাগে। আরে বাবা, এত আদিক্ষেতার কি আছে? আমি কি ছোট বাচ্চা নাকি? সব সময় শুধু এখানে যেও না, ওটা করো না, যেন বউ শুধু দুনিয়াতে ওনার একারই আছে, আর মানুষ যেন রোবট বউ নিয়ে ঘোরে। আরে ভাই, একটু গেলে কি হয়? আমারও একটু দেখতে ইচ্ছে করে কি করছে ও, কিন্তু ওনার একটাই কথা, একদম রান্নাঘরে পা দিবে না, কোথাও লেগে যাবে। ভাবা যায় এল্লা? বিড়বিড় করে এসব বকে নূর এবার উঠে দাঁড়ালো। এবার তো সে রান্নাঘরে যেয়ে দেখবেই জনাব কি এমন মহাভারত অশুদ্ধ করছে। কথাটা ভেবে নূর ধীরে ধীরে রান্নাঘরের দিকে পা বাড়ালো। রান্নাঘরের দরজায় এসে দেখলো আদিত্য খুব মনোযোগ সহকারে চুলায় কিছু নাড়ছে। একটা 3/4 প্যান্ট আর হাতা কাটা ঢোলা টি শার্ট পরে আছে। রান্নাঘরের গরমে বেচারা ঘেমে উঠেছে, কপালের সিল্কি চুলগুলো ঘামের সাথে লেপ্টে আছে। নূর কেমন লোলুপ দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়ে ভাবছে, ইস, আমার জামাইটা কত কিউট, একদম হট চিজ মাইরি, ইচ্ছে করে কামড়ে খেয়ে ফেলি। নিজের এমন ভাবনার ওপর নিজেই হাসে নূর। তারপর ধীরে ধীরে আদিত্যের কাছে গিয়ে দাঁড়ালো, শাড়ির আঁচল দিয়ে আদিত্যের কপালের ঘাম মুছে দিতে লাগলো। আদিত্য নূরের দিকে তাকিয়ে ভ্রুকুসকে বলল, তুমি এখানে কি করছো? তোমাকে না এখানে আসতে মানা করেছি? যাও, বাইরে যাও। নূর প্রতিবাদী কণ্ঠে বলল, না, যাব না আমি, এখানেই থাকবো। কি করবে তুমি? হুম, এমন করছো কেন? যাও না, দেখো তোমার লেগে যাবে কোথাও। কেন লাগবে? আমি কি কচি খুকি? আমি থাকবো মানে থাকবো। আমার বাইরে একা একা ভালো লাগছে না। ওকে ফাইন, তাহলে চুপচাপ বসে থাকবে, একদম নড়াচড়া করবে না। আচ্ছা। আদিত্য নূরকে সিঙ্কের ওপর বসিয়ে দিয়ে নিজের কাজ করতে লাগলো, আর নূর বসে
থেকে পা দোলাতে দোলাতে আদিত্যের কাজ দেখতে লাগলো। আদিত্য আটা ঢালতে গিয়ে কিছু আটা আদিত্যের মুখে ছিটে লাগলো, আর এটা দেখে নূর ফিক করে হেসে দিল। নূরের হাসি দেখে আদিত্য আঙ্গুলে করে একটু আটা নিয়ে নূরের গালে লাগিয়ে দিল। সাথে সাথে নূরের হাসি থেমে গেল। আদিত্য বাঁকা হেসে বলল, কি হলো, হাসো এখন? খুব হাসি পাচ্ছিল না? নূরও আদিত্যের প্রত্যুত্তরে হাতের মুঠোয় আটা নিয়ে আদিত্যের মুখে ছিটিয়ে দিল। আদিত্যের সারা মুখ সাদা হয়ে গেল। নূর সেটা দেখে হাসতে হাসতে বলল, ওয়াও, একদম বুড়ো হিরো লাগছে। আদিত্য নূরের দিকে তেড়ে আসতে আসতে বলে উঠল, দাঁড়াও, দেখাচ্ছি মজা। বুড়ো হিরো, তাই না? নূর ভাব সুবিধা না দেখে সিঙ্ক থেকে নেমে বাইরের দিকে দৌড়ালো, আর আদিত্য ওর পেছনে ছুটলো। নূর খিলখিল করে হাসছে আর দৌড়াচ্ছে, আর আদিত্য হাসি মুখে ওর পিছে দৌড়াচ্ছে। সোফার চারদিকে ঘুরতে ঘুরতে একসময় আদিত্য খপ করে নূরের হাত ধরে ফেললো। হাত ধরে টান দিতেই ব্যালেন্স হারিয়ে দুজনেই সোফায় পড়ে গেল। নূর নিচে আর আদিত্য নূরের উপরে পড়ল। আদিত্য নূরের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, এখন কোথায় পালাবে? হ্যাঁ, আমি বুড়ো হিরো, তাই না? নূর মুচকি হেসে দুই হাতে আদিত্যের গলা জড়িয়ে বলে উঠল, বুড়ো আফতারেও কিন্তু তোমাকে কম লাগে না, একদম হট বুড়ো লাগছে। আদিত্য হালকা হেসে দিয়ে নূরের নাক ঘষে বলল, তাই নাকি? তো এই হট বুড়োটার কিছু ইনাম তো পাওয়া উচিত, তাই না? কথাটা বলে আদিত্য নূরের ঠোঁটের দিকে ঝুঁকতে লাগলো। নূর লাজুক হেসে চোখ বন্ধ করে নিল। আদিত্যের ঠোঁট নূরের ঠোঁট ছুঁই ছুঁই। তখনই হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠল। নূর চোখ খুলে তাড়াতাড়ি আদিত্যকে সরাতে লাগলো। আদিত্য একটু বিরক্ত হয়ে উঠে বসে বলল, কে আবার এই সময় বিরক্ত করতে আসলো? নূর মুচকি হেসে বলল, তুমি আগে গিয়ে নিজের মুখ পরিষ্কার করো, না হলে সবাই হাসবে। আমি ততক্ষণে দেখছি কে এসেছে। কথাটা বলে নূর উঠে গিয়ে দরজা খুলে দিল, আর আদিত্য কিচেনে গিয়ে নিজের মুখ পরিষ্কার করে নিল। নূর দরজা খুলতেই নীলা হঠাৎ কোনো কিছু না বলে হনহন করে ভেতরে ঢুকে পড়ল, আর ওর পিছে পিছে আবিরও ঢুকলো। নূর এদের ভাবভঙ্গি কিছুতেই বুঝতে পারল না। অগত্যা দরজা আটকিয়ে এসে নিজেই এগিয়ে গেল ওদের দিকে। নীলা রাগী মুডে সোফায় গিয়ে দুম করে বসে পড়ল। আবির ওর কাছে গিয়ে বলতে লাগলো, নীলা, আমার কথাটা তো শোনো। আরে তুমি ভুল বুঝছো আমাকে, তুমি যেমনটা ভাবছো তেমন না। নীলা আবিরের দিকে না তাকিয়ে নূরের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, আপু, তোমার এই লুইচা মার্কা দেবরকে বলো আমার সাথে যেন কোনো কথা না বলে। আমি তার কোনো কথাই শুনতে চাই না। আবির এবার একটু শক্ত গলায় বলল, দেখো নীলা, এবার কিন্তু তুমি বেশি বেশি করছো। সামান্য একটা ব্যাপারকে তুমি এত বড় করছো কেন? তোমরা মেয়েরা কি কোনো কিছু ইজিলি নিতে পারো না? সব বিষয়ে এত ওভার রিয়েক্ট করার কি আছে? নীলা আরও তেলে বেগুনে জ্বলে উঠে আবিরের দিকে অগ্নি চোখে তাকিয়ে বলল, কি কি বললেন আপনি? আমি ওভার রিয়াক্ট করছি? ও ওয়াও, এখন আমি কিছু বললেই ওভার রিয়াক্ট? তার মানে আপনি রঙ্গলীলা করে বেড়াবেন আর আমি সেটা বলতেও পারবো না? তুমি বারবার ঘুরে ফিরে সেই একই কথা কেন বলছো? আর কতবার বলবো তোমাকে? আমি আপনার সাথে কোনো কথাই বলতে চাই না। আপনি যান আপনার গোপীদের কাছে। এতক্ষণে আদিত্য ওখানে চলে এসেছে। আদিত্য আর নূর ওদের কাজকর্ম বুঝতে না পেরে একজন আরেকজনের মুখ চাওয়াচাই করছে। আদিত্য তখন আবিরকে উদ্দেশ্য করে বলে উঠল, কিরে, কি হয়েছে? আর দুজনে এভাবে ঝগড়া করছিস কেন? আবির বলে উঠল, ঝগড়া কি আমি করছি? ঝগড়া তো তোমার শালিকা করছে। অযথা একটা বিষয় নিয়ে ওভার রিয়েক্ট করছে, আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না। এবার নূর নীলার উদ্দেশ্যে বলল, কি রে, তুই এত রাগ করছিস কেন? হুম, আগে ওর কথাটা তো শোন। কথা না শুনেই এমন রাগ দেখাচ্ছিস কেন শুনি? তুই কবে থেকে এমন ঝগড়াটে হয়ে গেলি? আদিত্য নূরকে উদ্দেশ্য করে বলল, নীলাকে কিছু বলো না। আমি জানি এই হতচ্ছাড়াটাই নিশ্চয়ই কিছু করেছে। তা না হলে নীলা শুধু শুধু রাগ করবে কেন? ও যথেষ্ট বুদ্ধিমান মেয়ে। আবির তিরস্কার করে হাতে তালি বাজিয়ে মেলোড্রামা করে বলে উঠল, বাহ ভাই বাহ, আজ ভাইয়ের চাইতে শালিকে তোমার কাছে আপন হয়ে গেল, আর আমি কোন খাতের মূলা হয়ে গেলাম। হায় রে নিষ্ঠুর দুনিয়া, এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নাই। নূর আবিরের পাশে বসে বলল, কেন নাই? আমি আছি না, তোমার ভাবি ডল। তুমি একদম একা না।
নূর এবার আদিত্যের দিকে তাকিয়ে বলল, আর তুমি না জেনে শুনে শুধু শুধু দেবরকে দোষারোপ করছো কেন? হুম হুম, একদম দেবরকে বকবে না বলে দিলাম। আবির আবারও মেলোড্রামা করে বলল, ব্যাস ভাবি, এক তুমি তো এই অধমের সাহারা, খালি তুমি আমারে বুঝলা, আর কেউ বুঝলো না। ওদের কথাবার্তার মাঝেই তখন ওখানে বিহান আর আয়াতের আগমন হলো। ওরা দুজনেই ওদের কাছে এসে ওখানকার ভাবমূর্তি বোঝার চেষ্টা করছে। বিহান সোফায় আয়েশি ভঙ্গিতে বসে বলল, কি হয়েছে ভাই? এইখানে এমন গরম গরম ভাব কেন? কিছু হয়েছে নি? আবির অসহায় কণ্ঠে বলে উঠল, কি আর হবে ভাই, অপক্ষ মেয়ের সাথে প্রেম করলে যা হয় আর কি তাই হচ্ছে। নীলা দাঁত কিরমির করে বলল, তো যান না, কে ধরে রেখেছে আপনাকে? আপনি গিয়ে আপনার ওই পরিপক্ক মেয়েদের সাথে প্রেম লীলা করুন। আমি কি আপনাকে বেঁধে রেখেছি? বিহান বলে উঠল, আরে বাস, এইখানে তো মামলা সিরিয়াস লাগতেছে। ঘটনা কি মাম্মা? কি ঘটনা ঘটাইছো এইবার? আদিত্য এবার বলে উঠল। আচ্ছা, হয়েছেটা কি সেটা তো বলবি। নীলা বলে উঠল, আরে উনি নিজের কুকর্মের কথা নিজের মুখে বলতে পারবেন না। আমি বলছি জিজু, আপনার এই ভাই আমাকে বলল সে নাকি অফিসের একটা কাজে ঢাকার বাইরে যাচ্ছে, অথচ উনি কাজের নাম করে বাইরে অন্য মেয়েদের সাথে রঙ্গলীলা করে বেড়াচ্ছে। এই দেখুন জিজু, আমার কাছে প্রুফ আছে। কথাটা বলে নীলা ওর ফোন বের করে আবিরের ফেসবুক টাইমলাইন থেকে কয়েকটা ছবি বের করে দেখালো, যেখানে আবির বিদেশি কিছু মেয়েদের সাথে আড্ডা দিচ্ছে। সবাই এক এক করে ছবিগুলো দেখলো। আদিত্য আবিরের দিকে তাকিয়ে বলল, এসব কি আবির? এই ছবিগুলো দেখে নীলা রাগ করা তো জায়েজই আছে। আবির বলে উঠল, আরে ভাই, এমন কিছুই না। আসলে এদের মধ্যে একটা মেয়ে আমাকে চিনে, লন্ডনে বেড়াতে গিয়ে ওর সাথে পরিচিত হয়েছিলাম। আর ওই মেয়েটা আরো কিছু মেয়েদের সাথে বাংলাদেশে ঘুরতে এসেছে। আমি যখন একটা মিটিং এর জন্য রেস্টুরেন্টে যাই, তখন হঠাৎ ওদের সাথে দেখা হয়ে যায়। আর ওরা খুব জোরাজুরি করলো আমি যেন ওদেরকে একটু বাংলাদেশ ঘুরে দেখাই। ওরা এত দূর থেকে আমাদের দেশে ঘুরতে এসেছে, তাই আমি ওদের কথা ফেলতে পারলাম না, আর ওদেরকে কিছু জায়গায় ঘুরে দেখালাম। আর তখনই ওরা এসব ছবি তুলে আপলোড করে আমাকে ট্যাগ করেছে। ব্যাস এতটুকুই। আমি এতবার করে এই ব্যাপারটা নীলাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে কিছুতেই মানতে রাজি না। নীলা তাচ্ছিল্যের সুরে বলল, এগুলো শুধু বাহানা, চুরি ধরা পড়ে গেছে তাই এসব গল্প সাজানো হচ্ছে। বিহান বাঁকা হেসে বলল, বাস মামা, ফাইসা গেছো মাইন কাজে পাই। অহন কেমতে বাইরবি? তোরে আগেই কইছি শুধরাইয়া যা, দেখলি তো নিজের কর্মের ফল। আয়াত আবিরের উদ্দেশ্যে বলে উঠল, এটা তুমি ঠিক করনি ভাইয়া। তুমি যদি আগে নীলাকে সব বলে দিতে তাহলে তো আর এসব হতো না। আসলে তোমরা সব ছেলেরাই এমন, মেয়েদের ফিলিংসের কোনো দামই নেই তোমাদের কাছে। সবসময় মেয়েদের টেক ইট ফর গ্রান্টেড নিয়ে থাকো তোমরা। আয়াতের কথায় বিহান ব্রুকুসকে বলল, ও মুরজালা, তুমি আবার এইখানে নারী আন্দোলন শুরু করিয়া দিলা খেলা। আর সব ছেলেরা কইতে কি কইবার চাও তুমি? আবির বিহানের সাথে সাই দিয়ে বলল, আরে ভাই, মেয়েরা এমনই, ওরা সবসময় সব জায়গায় ফুটেজ খাওয়ার চেষ্টা করে, নিজেদের মহান প্রমাণ করার ধান্দে থাকে। বিহান বলে উঠল, ঠিকই কইছস। এখন তো তোর কথাই ঠিক মনে হইতাছে আমার। মাইয়া মাইনসের কামই খালি আজাইরা ক্যাসাল করা। আয়াত বিহানের দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা, আমাদের কথা ক্যাচাল তাই না? আর আপনারা সবসময় মহান কাজ করেন তাই না? চোরে চোরে মাস্তুতো ভাই হয়ে গেছেন এখন। বিহান বলে উঠল, কি কইবার চাও তুমি? আমি আবার কি করলাম? আয়াত তাচ্ছিল্যের সুরে বলল, এমন ভাব ধরেছেন যেন ভাজা মাছটা উল্টেও খেতে পারেন না। আপনি কি ভেবেছেন আপনি যে অফিসে রিসেপশন মেয়েটার সামনে সারাদিন হাসাহাসিতে মেতে থাকেন সেটা আমি জানি না বুঝি? সব সময় দেখেছি আমি। লোকে বলে না বাসায় মুরগিও ডালের মতো লাগে, তো আপনাদের সেই অবস্থায় হয়েছে। বিহান যেন আকাশ থেকে টুপ করে পড়ল। কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছে এই মেয়ে? আরও কখন রিসেপশনিস্টের সাথে হাসাহাসি করলো? বিহান অবাক কণ্ঠে বলল, কি কইতাছ এইসব? আর আমি কখন রিসেপশনিস্টের সাথে হাসাহাসি করলাম? মাথার তার সবগুলো ছিঁড়ে গেছে নি? বিহানের কথায় আয়াত দাঁত কটমট করে বিহানের দিকে তাকালো। আবির বিহানের সাথে সাই দিয়ে বলল, আরে ভাই, এটা তো জানা কথাই, মেয়েদের তো জন্ম থেকে 3-4টা তার ছিঁড়াই থাকে। এতক্ষণে নূর বলে উঠল, এটা কেমন কথা দেবর? সব মেয়েদের ভেতর কিন্তু আমিও পড়ি। আর কথা যখন ছেলে মেয়ের পর্যায়ে চলে এসেছে, তখন আমিও মেয়েদের পক্ষেই বলবো। হ্যাঁ, আয়াত আর নীলা একদম ঠিক বলেছে। তোমরা ছেলেরা সবাই এরকমই,
কোনো সুন্দরী মেয়ে দেখলেই তোমরা গিরগিটের মতো রং বদলানো শুরু করে দাও। আদিত্য ভ্রুকুসকে বলল, এক্সকিউজ মি, সব ছেলে বলতে কি তুমি আমাকেও বোঝাতে চাইছো? ফর ইউ কাইন্ড ইনফরমেশন, আজ পর্যন্ত এই আদিত্য কোনো মেয়ের সাথে ফ্লার্ট তো দূরে থাক, কোনো মেয়েকে আমার কাছেই ঘেঁচতে দেয়নি। নূর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, দেখেছি, তুমি কত সাধু। আমার বান্ধবীদের সাথে তোমার সাধুগিরি ভালোই দেখেছি। আরে ওটা তো তোমাকে জেলাস করানোর জন্য ইচ্ছে করে ওরকম করেছিলাম। আরে বাদ দাও, এগুলো সব বাহানা। আসল কথা হলো তোমাদের কৃষ্ণ সাজার অনেক শখ, তাই না? তাই তো মেয়েদের দেখলেই রাসলীলা শুরু করে দাও। আদিত্য চোয়াল শক্ত করে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ নূর, কি আবল তাবল বলছো? আরে আগে নিজের মাইন্ডকে তো ঠিক রাখো, তারপর আমার ল্যাঙ্গুয়েজ ঠিক করতে এসো। আরে আজব, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছো কেন তুমি? নূর এবার তেতে উঠে বলল, কি বললে তুমি? আমি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করি? তার মানে তুমি ঝগড়ুটে বলছো? বেচারা আদিত্য তাজ্জব বনে গেল, ও কি বলছে আর এই মেয়েটা কি বানাচ্ছে, আর অযথা এই ঝগড়ার কারণই বুঝতে পারছে না ও। আবির তখন বলে উঠল, কি হলো? তখন তো খুব শালিকার পক্ষ নিচ্ছিলে, দেখলে তো মেয়েদের আসল রূপ, ওরা কেমন রূপ বদলায়। নীলা রাগী কণ্ঠে বলল, রূপ বদলানো আমাদের না, আপনাদের ধর্ম। আপনারাই এই কাজে মোহিত। ব্যাস, এভাবে কথায় কথায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল এখানে, যার এক পক্ষে মেয়েরা আর আরেক পক্ষে ছেলেরা। দুই দলই কেউ কারোর চেয়ে কম যায় না, দুই দলই সমান প্রত্যুত্তর করে যাচ্ছে। ঝগড়া করতে করতে নূরের একটু গলা শুকিয়ে এলো, তাই ও একটু উঠে রান্নাঘরে গেল পানি খেতে। রান্নাঘরে ঢুকে ফ্রিজ থেকে পানির বোতল বের করে পানি খেয়ে আবার ফিরতে নিলেই হঠাৎ আদিত্য এসে নূরকে দেয়ালের সাথে চেপে ধরলো। আচমকা এমন হওয়ায় নূর একটু চমকে গেল। আদিত্য নূরের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল, কি হচ্ছিল বাইরে ওসব? হ্যাঁ, কি মনে করে তুমি ওসব বলছিলে? নূর ভীতু চোখে তাকিয়ে আমতা আমতা করে বলল, কি বলেছিলাম আমি? আচ্ছা, এখন মনে পড়ছে না তাই না? কি ছিল তখন ওসব? হ্যাঁ। নূর মেকি হেসে ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আসলে ওদের ঝগড়া দেখে না আমারও একটু তোমার সাথে ঝগড়া করতে ইচ্ছে করছিল, তাই মিছিমিছি ওসব বলেছি, সত্যি বলছি। আদিত্য ভ্রুকুসকে ভাবল, কি আজব মেয়েরে বাবা, ঝগড়া করারও আবার কারোর শখ হয় নাকি? আদিত্য হালকা হেসে বলল, আচ্ছা ঠিক আছে, এখন এসব বন্ধ করো, আমার এসব মোটেও ভালো লাগছে না। নূর চোখ বড় বড় করে বলল, এই না, এখনই বন্ধ করা যাবে না। ওদের ঝগড়া বন্ধ করতে আমাদের এই মিছিমিছি ঝগড়াটা কন্টিনিউ করতে হবে। মানে হলো, ওরা যখন দেখবে যে ওদের জন্য আমাদের দুজনের ভেতর মনোমালিন্য হচ্ছে, তখন ওরা নিজেদের ঝগড়াটি মিট করে নিবে। প্লিজ আর কিছুক্ষণ এসব চালিয়ে যাও, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তবে বেশিক্ষণ না কিন্তু। ওকে। নূর আর আদিত্য বাইরে এসে দেখলো বাইরের অবস্থা আরও বেগতিক হয়ে গেছে। দুই দলের মাঝে তুমুল ঝগড়া চলছে, কেউ ছাড় দেওয়ার পাত্র নয়। আদিত্য আর নূর একজন আরেকজনের মুখ চাওয়াচাই করছে। আদিত্য হঠাৎ উচ্চস্বরে বলে উঠল, অনেক হয়েছে, চুপ করবি তোরা এখন। বিহান বলে উঠল, ঠিকই কইছস, এইসব আবালগুলোকে কথা কওনের চেয়ে না কওনেই ভালা, শুধু ব্রেইন লস। আয়াত দাঁত কিরমির করে বলল, হ্যাঁ, আমরা তো যেন মরেই যাচ্ছি আপনাদের সাথে কথা বলার জন্য। আচ্ছা জান, আমরাও আমাদের মহামূল্যবান মস্তিষ্ক আপনাদের উপর খরচ করতে চাই না। আয়াত এবার নূরের হাত টান দিয়ে নিজের পাশে বসিয়ে দিয়ে বলল, ভাবি তুমি আমাদের দলে না? নূর জোরপূর্বক হেসে বলল, হ্যাঁ, অবশ্যই, এটা আবার বলতে হয়? আয়াত বলে উঠল, ঠিক আছে, আমরা মেয়েদের টিম ওই ছেলেদের টিমের সাথে কথাই বলবো না, কথা নেই। আজকে আমরা তিনজন একসাথে থাকবো, রাতভর অনেক মস্তিও করব, বুঝিয়ে দিব আমরা কি জিনিস। আয়াতের প্ল্যান শুনে আদিত্যের মাথায় যেন ছোটোখাটো একটা বাজ পড়ল। কি বলছে এরা? একসাথে থাকবে না মানে কি? তার মানে নূর রাতে ওর কাছে থাকবে না? না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আদিত্য নূরের দিকে চোখ গরম করে তাকিয়ে চোখের ইশারায় নূরকে মানা করতে বলল। নূর পড়ে গেছে এক মহা ঝামেলায়, কার কথা শুনবে ভেবে পাচ্ছে না। শেষমেশ আয়াতের দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, হ্যাঁ, অবশ্যই আমরা
এমনই করব। নূরের রাজি হওয়া দেখে আদিত্য রেগে কিছু বলতে যাবে তখনই আবির বলে উঠল, আরে ওরা কি মাস্তি করবে? মাস্তির মও জানা নেই ওদের। আরে মাস্তি তো করবো আমরা। আজ তো বয়েজ নাইট আউট হবে, তাই না ব্রো? বিহানও সায় দিয়ে বলল, একেবারে ঠিকই কইছস, আজকে হইব হাউস পার্টি, তাই না রে আদি? আদিত্য আমতা আমতা করে বলল, বলছিলাম কি, এসবের কি দরকার? নিজেদের মধ্যে মিটমাট করে নিলেই তো হয়। তারপর না হয় সবাই মিলে পার্টি করব। বিহান বলে উঠল, কি কসেল্লা, আমরা ওই অপোজিশন পার্টির সামনে কখনোই ঝুঁকবো না। বিয়া ম্যান, ভেতরের মরদটাকে জাগা, মনে কর তোর সামনে তোর বউ না শত্রুপক্ষ বসে আছে, তাহলে দেখবি আর কোনো সফটনেস থাকবে না, একদম স্টিল ম্যান হয়ে যাবে। এখন জোরসে ক, হাউ ওয়াজ দ্য জোজ? আবির চিল্লিয়ে বলল। হাই স্যার। আদিত্য জোরপূর্বক কোনো রকমে বলল, হাই স্যার। আয়াত এদের চিল্লানি দেখে বিরক্ত হয়ে বলল, এই সারদের কাছে থাকলে আমাদের কান আর থাকবে না। চলো ভাবি, আমরা আমাদের রুমে যাই, রুমে গিয়ে মজা করব। কথাটা বলে আয়াত আর নীলা নূরকে ধরে উপরের দিকে যেতে লাগলো। নূরও অসহায় মুখ করে ওদের সাথে যাচ্ছে, আর আদিত্য বারবার শুধু চোখের ইশারায় নূরকে মানা করছে, তবে তা কাজে দিল না। আয়াত আর নীলা নূরকে নিয়ে চলে গেল। মেয়েদের রুমে এসে ওরা ওদের মতো আড্ডা মাস্তি করতে লাগলো। নূর অনিচ্ছা সত্ত্বেও ওদের সাথে বসে রইল। আর নিচে আবির আর বিহান ওদের মতো আড্ডা নাচে গানে মেতে উঠেছে। তবে আদিত্য চরম বিরক্ত হচ্ছে এসবে। মনে মনে নূরের ওপর রাগও হচ্ছে খুব। নূরকে ছাড়া কিছুতেই ওর রাতে ঘুম হবে না, এটা জানা সত্ত্বেও কেমন ধেই ধেই করে ওদের সাথে চলে গেল। একবার মানাও করলো না। কি ফালতু একটা নাটক শুরু করেছে। আদিত্য বিরক্ত হয়ে ফোন বের করে নূরের ফোনে একটা মেসেজ পাঠালো, যাতে লেখা আছে, এখনই বাইরে এসে আমার সাথে দেখা করো, না হলে কিন্তু আমি এখনই সব নাটক বন্ধ করে দেব। নূর মেসেজটা দেখে একটু ভয় পেয়ে গেল। রুম থেকে বেরোনোর জন্য আয়াত আর নীলার দিকে তাকিয়ে বলল, ও একটু নিচ থেকে খাবার হালকা কিছু নিয়ে আসছে। কথাটা বলে নূর দ্রুত রুমের বাইরে এলো। বাইরে আসতেই আদিত্য নূরের হাত ধরে রুমে নিয়ে গিয়ে রাগী কণ্ঠে বলল, কি হচ্ছে এসব? হ্যাঁ দেখো, অনেক হয়েছে, বন্ধ করো এসব। আমি কিন্তু কিছুতেই তোমাকে ছাড়া রাতে থাকতে পারবো না, তাই এই নাটক এখনই বন্ধ করে দাও। নূর অনুনয়ের সুরে বলল, দেখো, এত রাগ করো না প্লিজ, একটু শান্ত হও। এই মুহূর্তে হঠাৎ করে এভাবে নাটক বন্ধ করলে ওরা আমাদের ওপর রাগ করবে, তাই আমাদের নাটকটা কন্টিনিউ করতে হবে। কিন্তু আই প্রমিস, রাতে ওরা ঘুমিয়ে পড়ার পর আমি তোমার কাছে চলে আসবো। প্লিজ ততক্ষণে একটু ধৈর্য ধরো না। ওকে ফাইন, তবে তাড়াতাড়ি আসবে, না হলে কিন্তু আমি রুমে গিয়ে তোমাকে উঠিয়ে নিয়ে আসবো। ওকে ঠিক আছে, আমি এখন যাই, না হলে ওরা খুঁজতে আসবে। কথাটা বলে নূর তাড়াতাড়ি করে আবার চলে গেল। এভাবেই দুই দল দুই দিকে আড্ডা দিতে লাগলো। আর আদিত্য আর নূর অনিচ্ছুকভাবে ওদের আড্ডায় যোগ দিয়ে বসে রইল। আড্ডা দিতে দিতে রাত 12টা বেজে গেল, তবুও কারোর ঘুমের খবর নাই। আদিত্য এবার বিরক্তির শিখরে। ইচ্ছে করছে আবির আর বিহানের মাথায় বাড়ি মেরে বেহুশ করে দিতে, তাহলে যদি ঘুমায় ওরা। ইস, কখন এখান থেকে যেতে পারবে আর কখন এঞ্জেলটাকে একটু কাছে পাবে, এই আপদগুলো আজ না এলেই ভালো হতো। আদিত্যের বিরক্তির মাঝেই আরও 1 ঘন্টা পার হয়ে গেল। এবার ধীরে ধীরে সবার এনার্জি স্লো হয়ে এলো। আবির আর বিহান এলোমেলোভাবে হাত পা ছড়িয়ে সোফার ওপর শুয়ে পড়ল। আদিত্য যেন হাঁপ ছেড়ে বাঁচল। আদিত্য ফটাফট উপরে উঠে যেতে যেতে নূরের নাম্বারে মেসেজ পাঠালো ওকে রুমে আসার জন্য। নূর এদিকে অপেক্ষা করছিল ওদের ঘুমিয়ে পড়ার। নূর আস্তে করে ঘাড় ঘুরিয়ে দেখলো আয়াত আর নীলা ঘুমিয়ে গেছে। তাই নূর আস্তে করে নিঃশব্দে ওদের কাছ থেকে উঠে এলো। পা টিপে টিপে দরজা খুলে বেরিয়ে আসতেই আদিত্য নূরকে পাজা কোলে তুলে নিল। তারপর নূরকে নিয়ে ওদের বেডরুমে চলে এসে দরজা আটকে দিল। একটু পরে আয়াত আর নীলা দরজা খুলে বেরিয়ে এলো। নূরদের রুমের দরজার দিকে তাকিয়ে মুচকি হেসে আয়াত বলে উঠল, ওরা ভেবেছে আমরা ওদের নাটক বুঝতেই পারিনি। আরে আমি তো প্রথম থেকেই বুঝতে পেরেছি ওরা নাটক করছে। আরে ভাইয়া কখনো ভাবির সাথে ঝগড়া করতেই পারে না,
ভাইয়া ভাবিকে ভালোবেসে শেষ করতে পারে না, ঝগড়া কখন করবে? সত্যি ভালোবাসার উদাহরণ দিতে চাইলে ভাইয়া ভাবিকেই দেওয়া উচিত। কত ভালোবাসে ভাইয়া ভাবিকে। আমিও কিন্তু আমার বউটাকে কম ভালোবাসি না। পেছন থেকে আসা বিহানের কণ্ঠে কথাটি শুনে আয়াত চমকে পেছনে ফিরে তাকিয়ে দেখলো বিহান আর আবির দাঁড়িয়ে আছে। বিহান এগিয়ে এসে আয়াতের 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নরম স্বরে আবেগী কণ্ঠে বলল, সবার মতো বলতে পারি না, নিজের ভালোবাসাকে ব্যক্ত করতে পারি না, তাই বলে কিন্তু কম ভালোবাসি না। বিহানের কথায় আয়াতের চোখ জোড়া চিকচিক করে উঠল। বিহানের কথার প্রত্যুত্তরে কিছু বলতে পারল না। সিচুয়েশন একটু স্বাভাবিক করতে আবির দুষ্টুমি করে বলল, ওই তোর শরম করে না? বড় ভাইয়ের সামনে এইভাবে ভালোবাসার গান গাইতেছস? বিহান বাঁকা হেসে বলল, শরম করবো কে? আমি কি মানুষের বউয়ের সাথে রোমান্স করতেছি নাকি? চলো তো বউ, এইখানে খালি ডিস্টার্ব প্লিজ, আমরা নির্জনে গিয়া ভালোবাসাবাসি করি গা। কথাটা বলে বিহান আয়াতের হাত ধরে নিয়ে গেল। আর আয়াত তো লজ্জায় মাথায় তুলছে না। ওরা চলে যেতে আবিরও চলে যেতে লাগলে নীলা পেছন থেকে ওর হাত টেনে ধরলো। আবির নীলার দিকে ফিরে একটু অভিমানী সুরে বলল, কি হলো? আমার মতো খারাপ লোকের সাথে আবার কি কথা? নীলা এক হাতে কান ধরে অপরাধী সুরে বলল, সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দিন প্লিজ। আর কখনো এমন হবে না। আসলে মেয়েগুলোর সাথে আপনাকে দেখে আমার খুব খারাপ লেগেছিল, তাই রাগের মাথায় ওসব বলে দিয়েছি, সরি। আবির মুস্কি হেসে বলল, ইটস ওকে, আমিও সরি। আসলে তোমাকে প্রথমে আমার বলে দেওয়া উচিত ছিল, তাহলে আর এসব হতোই না। ইটস ওকে, যা হবার তা হয়ে গেছে, ভুলে যেন সব। আবির বাঁকা হেসে বলল, আমরা কি আরেকটা জিনিস ভুলতে পারি? নীলা ভ্রু কুঁচকে বলল, কি? আমরা যে অবিবাহিত সেটাকে আমরা ভুলতে পারি না, মানে শুধু আজকে রাতের জন্য? নীলা আবিরের বুকে আলতো করে কিল মেরে দিয়ে বলল, ছি, অসভ্য একটা। আবির হেসে দিল। পরের দিন আদিত্যকে ওর বিজনেস কনফারেন্সের জন্য 3 দিনের জন্য লন্ডনে যেতে হলো। হঠাৎ করে এভাবে আদিত্যের দেশের বাইরে যাওয়ায় নূরের প্রচুর মন খারাপ হচ্ছিল। তবে ও আদিত্যকে বাধা দেয়নি, কারণ ও চায় না আদিত্য কখনো ওর কারণে পিছিয়ে থাকুক। ও চায় আদিত্য জীবনের সব সফলতাই অর্জন করুক। তাই কষ্ট হলেও নূর আদিত্যর সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করেছে। আদিত্যেরও ওর নূরকে রেখে যেতে কম কষ্ট হয়নি, তবে এটা ওর ড্রিম প্রজেক্ট ছিল, তাই ওর যাওয়াটা অনেক প্রয়োজন ছিল। অগত্যা আদিত্যও নিজেকে একটু শক্ত করে নূরকে রেখে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছে। লন্ডনে যাওয়ার পর মাঝখানের 2 দিন আদিত্য আর নূর দুজনের জন্যই খুবই কষ্টকর ছিল। ফোনে আর ভিডিও কলে কথা হলেও এতটুকুতে তাদের মন ভরতো না। সারাদিন দুজনের কোনোভাবে কাটলেও রাতটা কোনোভাবেই কাটতে চাইতো না। কাটবে কিভাবে? দুজনেরই যে একজন আরেকজনকে ছাড়া ঘুম আসে না। ঘুম পাগলি নূরেরও এখন রাতে ঘুম আসে না, সারা রাত শুধু এপাশ ওপাশ করেই কাটিয়ে দিত। এভাবে 3 দিন কোনো রকমে পার হয়ে যায়। আজ নূর অনেক খুশি, আজ যে ওর হিরো ফিরে আসবে। খুশিতে যেন ও আত্মহারা হয়ে যাচ্ছে। সকাল থেকেই প্রফুল্ল হয়ে সব কাজ করছে। আদিত্যের পছন্দের সব খাবার নিজের হাতেই রান্না করেছে ও, আরও অনেক কিছু করেছে। আয়াত আর নীলা একই দিনে এই বাসায়ই আছে। আদিত্যই ওদের থাকতে বলেছে যাতে নূরের একা একা খারাপ না লাগে। ভোর 6টার দিকে আদিত্য নূরকে বলে দিয়েছে ও একটু পরেই ফ্লাইটে উঠবে। তখন থেকে নূরের খুশি আর থামছে না। দুপুর 2টোর দিকে সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। হঠাৎ একটা ব্রেকিং নিউজ শুনে সবার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিউজে বলছে লন্ডন থেকে ছেড়ে আসা ফ্লাইটটা রাস্তায় প্লেন ক্র্যাশ করেছে। প্লেনে থাকা যাত্রীরা কেউই জীবিত নেই। প্লেনের টাইমটাও আদিত্যর ফ্লাইটের টাইমের সাথে মিলে গেছে। নূর যেন মুহূর্তেই অনুভূতিশূন্য পাথরে পরিণত হলো। চোখের সামনে পুরো পৃথিবী ঘুরতে লাগলো ওর হিরো, ওর হিরো। না না, এটা হতে পারে না, কখনোই না। নূর আর সহ্য করতে পারল না, জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেল। সবাই মিলে নূরকে হসপিটালে নিয়ে এসেছে। নূরের এখনও জ্ঞান ফেরেনি। ডক্টর ভেতরে
নূরকে দেখছে, আর কেবিনের বাইরে সবাই বোধশক্তিহীন হয়ে বসে আছে। একদিকে আদিত্যের ফ্লাইটের ওর নিউজ, আর অন্যদিকে নূরের এই অবস্থা। সবার যেন মাথায় কাজ করছে না। নীলা আর আয়াত তো সেই কখন থেকে শুধু কেঁদেই যাচ্ছে। আবির আর বিহানের খুব মন চাইছে ওদের মতো চিৎকার করে কান্না করতে, কিন্তু পুরুষদের যে কাঁদতে নেই, তাই তো তারা শুধু ভেতরে ভেতরেই কাঁদতে পারে। বিহান আর আবির শুধু বারবার আদিত্যের নাম্বারে ফোন করছে, তবে বারবার সেই বিরক্তিকর কণ্ঠটাই ভেসে আসছে। আপনার ডায়ালকৃত নাম্বারে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। বিহান লন্ডনে আবিরের ম্যানেজারকেও ফোন দিয়েছে। সে বলেছে আদিত্য স্যার তার ফ্লাইটের জন্য চলে গেছেন। আরও কয়েক জায়গায় খবর নিয়েছে, তারাও একই কথা বলেছে। ধীরে ধীরে ওদের সব আশাই নিভে যাচ্ছে। চোখের সামনে অন্ধকার দেখতে পাচ্ছে ওরা। 10 মিনিট পর নূরের জ্ঞান ফিরল। নূর চোখ পিটপিট করে খুলে তাকালো। চোখ খুলে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কোথায় আছে ও। নিজেকে হসপিটালে দেখে একটু অবাক হলো নূর। তখনই ওর সেই ভয়ঙ্কর নিউজটার কথা মনে পড়ল। নূরের সারা শরীর থরথর করে কেঁপে উঠল। সমস্ত শিরা উপশিরাগুলো কাটা দিয়ে উঠল। হৃদস্পন্দনের গতি অস্বাভাবিকভাবে চলতে শুরু করলো। নূর হঠাৎ উচ্চস্বরে চিৎকার করে উঠল, হিরো! নূরের চিৎকার শুনে সবাই দ্রুত দৌড়ে কেবিনে ঢুকলো। ওর কেবিনে ঢুকে দেখলো নূর অস্থির হয়ে হাতের স্যালাইনের পাইপ টেনে খুলছে। স্যালাইনের পাইপ খুলতেই হাত দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো। নীলা আর আয়াত নূরকে ধরে আটকানোর চেষ্টা করছে। নূর অস্থির হয়ে অস্বাভাবিকভাবে বলতে লাগলো, হিরো কোথায়? কোথায় আমার হিরো? ওকে আসতে বলো তাড়াতাড়ি। আমি না অনেক বাজে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম ওর প্লেন, না ওসব কিছুই না, ওগুলো শুধুই খারাপ স্বপ্ন। আমি জানি আমার হিরোর কিছুই হয়নি, ও এখানেই আছে, তাই না? তাই না? ওকে ডাকো না তাড়াতাড়ি। হিরো, হিরো কোথায় তুমি? এই এসো না জলদি। এই দেখো দেখো, তোমার অ্যাঞ্জেল ডাকছে তোমাকে, দেখো। নূরের এমন অবস্থা দেখে নীলা আর আয়াত চোখের পানি ছেড়ে দিল। ওরা এখন কি বলবে নূরকে? কি বলেই বা শান্ত করবে ওকে? কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না ওরা। আর নূর আদিত্যকে না দেখে ধীরে ধীরে আরও হাইপার হয়ে উঠছে। কেমন অস্বাভাবিক আচরণ করতে শুরু করল। নূর নিজেকে ওদের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করে বলতে লাগলো, ছাড়ো আমাকে, ছাড়ো, আমি হিরোর কাছে যাব। হিরো, হিরো আসছো কেন তুমি? ঠিক আছে, আমি তোমার কাছে আসছি। ওরা কিছুতেই নূরকে সামলাতে পারছে না। নূর প্রচুর হাইপার হয়ে যাচ্ছে। এতক্ষণে নার্স আর ডক্টরও চলে এসেছে। তারাও অনেক চেষ্টা করেছে, কিন্তু নূরকে শান্ত করতে পারছে না। এক সময় এমন করতে করতে নূর আবারও জ্ঞান হারিয়ে ফেলল। ডক্টর সবাইকে বাইরে যেতে বলল। সবাই বাইরে এসে পুরো ভেঙে পড়ল। সব কিছু মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে ওদের চোখের সামনে। আদিত্যর কিছু হয়ে গেলে যে নূরকেও বাঁচানো অসম্ভব হয়ে পড়বে, সেটা ওরা হাড়ে হাড়ে টের পাচ্ছে। নীলার এদিকে কাঁদতে কাঁদতে বেহাল অবস্থা। তখনই ওখানে নূরের মা বাবাও ছুটে এলো। আবির তাদের ফোন করে খবর দিয়েছিল। নূরের মাও জামাতার অমন খবর আর মেয়ের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন। নূরের বাবারও করুণ অবস্থা। সব মিলিয়ে এক হৃদয় বিদারক পরিবেশ তৈরি হয়েছে এখানে। 20 মিনিট পরে নূরের আবারও জ্ঞান ফিরল। আর জ্ঞান ফিরে আসতেই সে আবারও আদিত্যের জন্য পাগলামি শুরু করে দিল। পাগলের মতো শুধু হিরো হিরো ডেকে যাচ্ছে আর প্রচুর হাইপার হয়ে যাচ্ছে। এভাবে করতে করতে সে আবারও জ্ঞান হারিয়ে ফেলল। ডক্টর নূরের চেকআপ শেষে বাইরে এসে ওদের বলল, দেখুন, রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। ওনার এমনিতেই 2-2বার ব্রেনের অপারেশন হয়েছে। উনি যদি এভাবে হাইপার হতে থাকেন তাহলে উনি যে কোনো সময় ব্রেন স্ট্রোক করে কোমায় চলে যেতে পারেন। তাই ওনাকে শান্ত করা খুব জরুরি। আপাতত আমি ঘুমের ইনজেকশন দিয়ে দিয়েছি, তবে তার প্রভাব কেটে গেলে উনি আবারও পাগলামো শুরু করবেন। তাই যা করার জলদি করুন, নাহলে কিন্তু রোগীকে বাঁচানো সম্ভব না। ডক্টরের কথা সবাই আবারও ভেঙে পড়ল। চারিদিকে যেন আকুল পাথর ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না ওরা।
এখন শুধু আল্লাহর কাছে দয়া চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাদের। প্রায় 3 ঘন্টা পর নূরের আবারও জ্ঞান ফিরল, আর চোখ খুলে আবারও পাগলামি শুরু করে দিল। অস্বাভাবিকভাবে চিৎকার করছে আর শুধু আদিত্যকে ডাকছে। এই ছাড়ো আমাকে, আমি হিরোর কাছে যাব। হিরো, হিরো কোথায় তুমি? আসো না আমার কাছে। দেখো আমি কিন্তু কান্না করব বলে দিলাম, তাড়াতাড়ি আসো না হিরো। সবাই মিলে ধরেও নূরকে আটকানো যাচ্ছে না, সে শুধু বাইরে যাওয়ার জন্য ছোটাছুটি করছে। আয়াত আর নীলা নূরের 2 হাত ধরে রেখে ওকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু নূর কিছুই শুনছে না। একসময় নূর নিজের সর্বশক্তি প্রয়োগ করে দুজনকে ধাক্কা দিয়ে কেবিন থেকে দৌড়ে বেরিয়ে এলো। বাকিরাও নূরের পিছু ছুটল। নূর কিছু দূর দৌড়ে আসতেই ওর মাথাটা কেমন ঘুরে উঠল, শরীরটাও প্রচুর দুর্বল। নূর আর হাঁটার শক্তি পাচ্ছে না, তবুও দেয়ালে হাত রেখে দেয়ালে ভর দিয়ে দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে আর বিড়বিড় করে শুধু হিরো হিরো বলে যাচ্ছে। কয়েক কদম এভাবে যেতেই নূর হঠাৎ নিজের শক্তি হারিয়ে পড়ে যেতে নিলেই কারো শক্ত দুটো হাত এসে ওকে ধরে ফেলল। নূর দুর্বল চিত্তে মাথাটা উপরে তুলে লাল হয়ে যাওয়া ভারী চোখে তাকিয়ে দেখলো এটা আর কেউ না, বরং ওর হিরো। আদিত্যকে চোখের সামনে দেখে দুর্বল নূরের ঠোঁটে হাসি ফুটে উঠল, চোখ দুটো দিয়ে বাঁধভাঙা পানি উপচে পড়ল। কাঁপা কাঁপা হাতটা উঠিয়ে আদিত্যের গালে রেখে কম্পিত গলায় বলল, হিরো। নিজের প্রাণভোমরাকে এই এমন অবস্থায় দেখে আদিত্যের কলিজা ছিঁড়ে যাচ্ছে। লন্ডন থেকে ফিরে এসে যে তার এঞ্জেলটাকে এইভাবে দেখতে হবে তা কখনোই ভাবেনি আদিত্য। আদিত্য নূরের দিকে থমকে তাকিয়ে আছে। তখনই হঠাৎ নূর আবারও জ্ঞান হারিয়ে ফেলল। এবার যেন আদিত্য পাগল হয়ে গেল। আদিত্য 2 হাতে নূরের মুখটা ধরে অস্থির হয়ে বলতে লাগলো, এই অ্যাঞ্জেল, কথা বলো শোনা। কি হয়েছে তোমার? দেখো আমি এসে গেছি, তোমার হিরো এসে গেছে। প্লিজ চোখ খোলো, কথা বলো আমার সাথে। এতক্ষণে বাকি সবাইও চলে এসেছে। আদিত্যকে দেখে ওরা সবাই অবাক আর খুশি দুটোই হলো। বিহান বলে উঠল, আদি তুই ঠিক আছিস? আল্লাহর লাখ লাখ শুক্রিয়া, তুই ঠিক আছিস। বাকি সবাইও একই কথা বলতে লাগলো। আদিত্য এদের কথা শুনে ভ্রু কুঁচকে বলে উঠল, আমার আবার কি হবে? আর আমার কথা ছাড় এখন, নূর জ্ঞান হারিয়ে ফেলেছে, তাড়াতাড়ি ডক্টরকে ডাক। আবির দ্রুত দৌড়ে গেল ডক্টরকে ডাকতে, আর আদিত্য নূরকে কোলে তুলে কেবিনে নিয়ে এলো। ডক্টর এসে নূরকে দেখে বলল, চিন্তার কারণ নেই, উনি এবার দুর্বলের কারণে জ্ঞান হারিয়েছেন। ওনার শরীরে একটা স্যালাইন পুশ করে দিয়েছি। স্যালাইন শেষ হলে আপনারা চাইলে ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন। আদিত্য স্মিত হেসে বলল, ধন্যবাদ ডক্টর। ডক্টর বললেন, ইটস ওকে, তবে হ্যাঁ, এখন থেকে ওনার একটু বেশি করে খেয়াল রাখবেন। এই অবস্থায় ওনার কোনো ট্রেস নেওয়া ঠিক হবে না। আদিত্য ব্রুকুসকে বলল, এই অবস্থায় মানে কি বলতে চাইছেন আপনি? কেন, আপনি জানেন না? কি জানবো? এই যে আপনার ওয়াইফ ইজ প্রেগনেন্ট, উনি মা হতে চলেছেন। ওনার ব্লাড টেস্ট করে এই বিষয়ে জানতে পেরেছি আমরা। ডক্টরের কথায় আদিত্য যেন নির্বিকার হয়ে গেল। মানুষ বেশি শোকে যেমন পাথর হয়ে যায়, তেমনি আদিত্যও যেন অতিরিক্ত খুশিতে পাথর হয়ে গেল। এই মুহূর্তে কোনো অভিব্যক্তি আসছে না ওর। জীবনে হঠাৎ করে এত বড় খুশি চলে আসবে সেটার কল্পনাও করেনি ও। ও বাবা হবে, কেউ ওকে বাবা বলে ডাকবে, ভাবতেই আদিত্যের গায়ে কাঁটা দিয়ে উঠছে। একটু পরে আদিত্য নিজেকে একটু স্বাভাবিক করে নিয়ে কেবিনের বাইরে আসলো। বাইরে এসে সবাইকে খুশির খবরটা জানালো। সবাই তো খুশিতে আত্মহারা হয়ে উঠল। এমন খুশির সংবাদে এতক্ষণের সব কষ্ট যেন হাওয়ায় মিলিয়ে গেল। সবই পরম করুণাময় আল্লাহ পাকের ইচ্ছা। বিহান এবার বলে উঠল, আচ্ছা, এখন কত কিভাবে হইল এসব? মানে আমরা ভাবছিলাম ওই ফ্লাইটে তুই। আদিত্য মুস্কি হেসে বলল, সবই আল্লাহর ইচ্ছা। আসলে আমার ওই ফ্লাইটে আসার কথা ছিল, কিন্তু আমার এয়ারপোর্টে পৌঁছাতে দেরি হয়ে যায়, যার কারণে আমি ওই ফ্লাইটটা মিস করি। তারপর নেক্সট ফ্লাইটে আমি রওনা হই, আর প্লেনে থাকার কারণে ফোনও বন্ধ ছিল, তাই কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। এয়ারপোর্ট থেকে বাসায় আসতেই সার্ভেন্টের কাছ থেকে সব খবর জানতে পারলাম, আর সাথে সাথেই আমি এখানে ছুটে আসলাম। যাক, আল্লাহর অশেষ রহমত, শেষমেশ সব ঠিক হয়ে গেছে। ঘণ্টাখানিক পর নূরের স্যালাইন শেষ হলে নূরকে বাসায় নিয়ে আসে আদিত্য। তবে নূর তখনও ঘুমেই আছে। রাত 10টার দিকে নূরের ঘুম ভাঙল। নূর চোখ পিটপিট করে খুলে তাকালো। কপাল কুঁচকে
আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কোথায় আছে ও। নূর দেখলো ও ওর নিজের রুমেই আছে। নূরের আদিত্যের কথা মনে আসলো। হিরো, হিরো কোথায় তুমি? হিরো, হিরো কি আসেনি? তাহলে কি আমি তখন স্বপ্ন দেখলাম? আমার হিরো কোথায় তাহলে? নূর আবারও অস্থির হওয়া শুরু করতে লাগলো। হাত পা কাঁপছে, গলা কেমন জড়িয়ে আসছে ওর, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। নূর জোরে আদিত্যকে ডাকতে চাচ্ছে, কিন্তু গলা দিয়ে যেন আওয়াজই বের হচ্ছে না ওর। তবু অনেক কষ্টে আদিত্যকে উচ্চস্বরে ডেকে উঠল, হিরো। রুমে পানি ফুরিয়ে যাওয়ায় আদিত্য মাত্রই নিচে পানি নিতে এসেছিল। হঠাৎ নূরের ডাকে ঘাবড়ে গেল আদিত্য। দ্রুত দৌড়ে উপরে উঠে গেল ও। রুমে ঢুকেই বলে উঠল, এই তো অ্যাঞ্জেল, আমি এখানেই আছি। আদিত্যকে দেখে নূরের দেহে যেন প্রাণ ফিরে পেল। নূর বেড থেকে নেমে দৌড়ে গিয়ে আদিত্যকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আদিত্য নূরের মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদছো কেন সোনা? আমি তো এখানেই আছি। আদিত্য নূরকে কোলে নিয়ে বেডের ওপর এসে বসলো। নূর আদিত্যের বুকেই মাথা রেখে কাঁদো কাঁদো গলায় বলল, কোথায় চলে গিয়েছিলে তুমি? কেন বারবার আমার কাছ থেকে দূরে যাও বলো না? জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি খুব পচা, খুব, একটুও ভালো না, একটুও না। আমাকে শুধু কষ্ট দাও, শুধু কষ্ট দাও। আমাকে রেখে চলে যাও তুমি। আমিও এভাবে তোমাকে রেখে চলে যাব অনেক দূরে, তখন দেখো কেমন লাগে। নূরের শেষের কথায় আদিত্যের হৃৎপিণ্ড কেঁপে উঠল। আদিত্য নূরকে শক্ত করে জড়িয়ে ধরে চোয়াল শক্ত করে রাগী কণ্ঠে বলল, নূর, খবরদার, আর কখনো এমন কথা বললে আমার চাইতে খারাপ কেউ হবে না। কেন এখন এমন লাগে কেন? আমি শুধু বলাতেই তোমার এমন লাগছে তাই না? তাহলে ভাবো আজ ওই খবর শোনার পর আমার উপর কি বয়ে যাচ্ছিল বলো। আদিত্য এবার নরম সুরে বলল, আমি সরি তো সোনা, আমি প্রমিস করছি আমি আমার অ্যাঞ্জেলটাকে রেখে আর কোথাও যাব না, আর গেলেও তোমাকে সাথে নিয়ে যাব। এখন কান্না বন্ধ করো প্লিজ লক্ষ্মী সোনা। একটু পরে নূর একটু শান্ত হয়ে এলো। আদিত্য এবার বলে উঠল, তবে আমিও কিন্তু তোমার উপর রেগে আছি। তুমি এত বড় কথাটা আমাকে বলনি কেন? নূর মাথা তুলে আদিত্যের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কি কথা বলিনি? আদিত্য বুঝে গেল তার মানে নূর এখনো এই বিষয়ে বুঝতেই পারেনি। আদিত্য মুচকি হেসে মায়াবী কণ্ঠে বলল, আমি হয়তো প্রথম ব্যক্তি হব যে বউয়ের কাছ থেকে শোনা বাদ দিয়ে নিজেই বউকে এই কথা বলছে। মানে কি কথা? আদিত্য নূরের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে উঠল, ইউ আর প্রেগনেন্ট অ্যাঞ্জেল, উই গনা বি প্যারেন্টস। তুমি মা আর আমি বাবা হতে চলেছি। নূর বাকরুদ্ধ হয়ে গেল, অবাক চোখে আদিত্যের দিকে তাকিয়ে রইল। আদিত্য মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ সোনা, আমাদের জীবনে নতুন মেহমান আসছে, আমাদের ভালোবাসার ফসল, আমাদের ছোট্ট সোনামণি আসছে, ডক্টর বলেছে আমাকে। নূরের চোখে আবারও অশ্রুর ভিড় করলো, তবে এবার কষ্টের না বরং পরম সুখের অশ্রু। এই অনুভূতি যে ভাষায় প্রকাশ করার মতো না, এ যে অদম্য খুশির অনুভূতি। নূর অশ্রু চোখে হেসে দিল। ডান হাতটা আপনা আপনি ওর পেটের ওপর চলে গেল। এখানে আছে ওর ছোট্ট সোনাটা। ভাবতেই নূরের খুশিতে হাত পা কাঁপতে লাগলো। আদিত্য নূরের কপালে চুমু খেয়ে আবারও বুকের মাঝে জড়িয়ে নিল। 2 বছর পর আজ আবির আর নীলার বিয়ে। নূর মাত্রই নীলাকে রেডি করিয়ে নিজের রুমে আসতেই ওর চোখ কপালে উঠে গেল। পুরো রুমে যেন মাত্রই সিডর বয়ে গেছে। সারা রুমে খেলনার ছড়াছড়ি, চিপস আর চকলেট দিয়ে যেন হলি খেলা হয়েছে। নূর বিরক্ত হয়ে দাঁত কিরমির করে বলে উঠল, কোথায় তোমরা দুজন? বের হও তাড়াতাড়ি, না হলে কিন্তু খবর আছে। কোথাও কারো খবর নাই। নূর একটু এগিয়ে যেতেই আলমারির কোণা থেকে ফিস ফিস শব্দ পেল। নূর ওখানে যেতেই দেখতে পেল অপরাধী দুজন ওখানে লুকিয়ে আছে। নূর কোমরে হাত রেখে বলল, তোমরা এখানে লুকিয়েছো? কি ভেবেছো আমি তোমাদের খুঁজে পাবো না? বেরিয়ে এসো তাড়াতাড়ি বলছি, বেরিয়ে এসো। দুজন মাথা নিচু করে ইনোসেন্ট ফেস বানিয়ে সামনে বেরিয়ে এলো। নূর রাগী কণ্ঠে বলে উঠল, এসব কি? হ্যাঁ, সারা রুমে কি অবস্থা করেছো দুজন? এসব কে পরিষ্কার করবে শুনি? প্রথম অপরাধী 1 বছর 4 মাসের পিচ্চি বৃষ্টি তার আধো আধো গলায় বলে উঠল,
বাবা তবে নূর এবার দ্বিতীয় অপরাধীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। দ্বিতীয় অপরাধী আর কেউ না, বরং স্বয়ং আদিত্য। আদিত্য এবার বৃষ্টির দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, বাহ, নোংরা করলে তুমি আর পরিষ্কার বেলায় বাবা পুরো চাচ্চুর মতো পোল্টিবাজ হয়ে গেছো। বৃষ্টি কি বুঝলো জানে না, তবে আদিত্যর কথায় ও খিলখিল করে হেসে দিল, আর ওর হাসির সাথে আদিত্যও হেসে দিল। তবে নূরের দিকে তাকাতেই ওদের হাসি বন্ধ হয়ে গেল। পিচি বৃষ্টির সুযোগ বুঝে ওখান থেকে দৌড়ে কেটে পড়ল। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, আমি দেখে আসি ও কোথায় গেল। হ্যাঁ, কথাটা বলে আদিত্যও ওখান থেকে কেটে পড়ার চিন্তা করলো, কিন্তু তার সেই চিন্তায় এক বালতি পানি ঢেলে দিয়ে নূর রাগী কণ্ঠে বলে উঠল, খবরদার, এক পাও নড়বে না। এক্ষুনি আমার সাথে পুরো রুম পরিষ্কার করবে। এক বাচ্চার বাপ হয়ে গেছো, বুড়ো দামড়া হয়ে গেছো, অথচ কাজকর্ম একদম বাচ্চাদের মতো। মেয়ের সাথে নিজেও যেন ছোট বাচ্চা হয়ে গেছো। কে বলবে উনি একজন গ্যাংস্টার? এসব বলতে বলতে নূর ঘর পরিষ্কার করতে লাগলো। আদিত্য হঠাৎ নূরকে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, আচ্ছা আমি বুড়ো হয়ে গেছি, তাহলে তো তোমাকে এখন প্রমাণ দিতেই হয় আমি বুড়ো নাকি জোয়ান। নূর চোখ বড় বড় করে বলল, এই খবরদার, একদম এসব চিন্তা ভাবনা মাথায়ও আনবে না। এখন বলে দিচ্ছি, বাইরে এখন বিয়ের কাজকর্ম শুরু হবে। আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে যেতে হবে, আর তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আদিত্য মুস্কি হেসে বলল, ঠিক আছে, এখনকার মতো ছেড়ে দিলাম, তবে রাতে কিন্তু আমার অ্যাবিলিটি দেখিয়েই ছাড়বো। আবির আর নীলার বিয়ের জন্য পুরো বাড়ি জমজমাট হয়ে উঠেছে। আদিত্যের বাসায় অনুষ্ঠান হচ্ছে। আদিত্যই বলেছে ওদের বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট এই বাসায় করতে। সব মেহমান চলে এসেছে। বিয়ের প্রধান কার্য এখনই শুরু হবে। আবিরের মা শরীফা বেগমও এসেছেন বিয়েতে। শরীফা বেগম এখন অনেকটা বদলে গেছে। ছেলে মেয়ে তাকে ছেড়ে চলে আসায় সে অনেক একা পড়ে গিয়েছিল, তাই নিজের ভুলগুলো বুঝতে পারছে সে, আর যতটা পারে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছে। 8 মাসের ভরপুর পেট নিয়ে সোফায় বসে আছে আয়াত। বিহানের কড়া আদেশ সে যেন একদম নড়াচড়া না করে, তাই আয়াতও বিহানের ভয়ে চুপচাপ বসে আছে। আর একটু পরপর বিহান এসে এটা ওটা দিয়ে যাচ্ছে আয়াতকে খাওয়ার জন্য। একটু পরে আদিত্য আর বিহান আবিরকে নিয়ে এলো। আবিরের তো এক্সাইটমেন্টে জ্ঞান হারানোর উপক্রম। বেচারা এতদিন পরে তার কচি বিয়াইনকে বউ বানাতে চলেছে। খুশিতে নাগিন ডান্স দিতে ইচ্ছে করছে। বিহান ওর পাশ থেকে বাঁকা হেসে গেয়ে উঠল, एक बेचारा फिर गया मारा फंस गया देख ये बेचारा 2 दिन की है ये चांदनी फिर कारी कारी राधे राधे तू लौट के बंधु आजा ताकशिर खाजा आज तेरी शादी तेरा बस गाया बाजा। আবির বিহানের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলল, আর আমি গান আর দেশে খুঁজে পেলি না, নিজেরা বিয়ে করে বাচ্চা পয়দা করে ফেললি, আমার ফলে এই গানকে আমাকে ভয় দেখাচ্ছিস। বিহান বলে উঠল, লে হালুয়া ভালোর কালোই নাই, আমি তো তোর ভালোর জন্যই কইতাছিলাম, অহন তুই নিজে হালাল হইবার চাইলে আমি আর কি করতাম। আদিত্য এদের কথাবার্তায় হেসে দিল। আবিরকে নিয়ে এসে বসালো। একটু পরে নীলাকেও নিয়ে আসা হলো। তারপর বিয়ের পর্ব শেষ হলো। রাত 12টা। আদিত্য নূরকে কোলে নিয়ে ছাদে বসে আছে। বৃষ্টি আজ ওর নানুর কাছে রয়েছে, আর সেই সুযোগে আদিত্য নূরকে নিয়ে এখানে চলে এসেছে চন্দ্রবিলাস করতে। আদিত্য নূরের কাঁধে থুতনি ঠেকিয়ে বলে উঠল, তোমার মনে হয় না বৃষ্টির আরেকটা ভাই বোন আনার দরকার? ওর খেলার মানুষ দরকার। মরুর বুকে বৃষ্টি তো নামালে, এখন না হয় সাগর নদী আনা যাক। নূর বরাবরের মতো লাজুক হেসে আদিত্যের বুকে মুখ গুজল। এভাবেই অতিবাহিত হলো তাদের মধুর সম্পর্কগুলো। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে।
আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।